আচ্ছা, গত ক্লাসে হচ্ছে যে আমরা কন্টেন্ট পর্যন্ত মেবি দেখছিলাম, তাই না? নাকি কন্টেন্ট শেষ হয়নি? কন্টেন্টের ভিতরে ছিলাম। আচ্ছা, আসেন কন্টেন্ট আমরা আবার একটু ওভারভিউ করি। আজকে হয়তো নেটওয়ার্ক একটু ডাউন আছে, কাজ করতে অসুবিধা হইতে পারে। আমি মোবাইল মোবাইল তো আনিনি। সুমাইয়া নেট আছে আপনার? আচ্ছা, আসছে একদম। আচ্ছা, আমরা এই যে উপরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করছিলাম যে ইমপ্রেশন কোন জিনিসটা, রিচ কোন জিনিসটা, রিটার্নিং ভিউ পর্যন্ত আমরা আসছিলাম। এই ইমপ্রেশন বিষয়টা হচ্ছে, ইমপ্রেশন বোঝার আগে রিচটা বুঝেন। রিচ বিষয় জিনিসটা কি? রিচ মানে বুঝতেছেন, রিচ মানে পৌঁছানো, মানে কতজনের কাছে পৌঁছাইতেছে। তো আপনি যদি রিচ সবসময় ইউনিক হয়, রিচের যে বিষয়টা, রিচ সবসময় ইউনিক। ঠিক আছে, আপনার একটা ধরেন এই কার্ডটা, এই একটা কার্ড আছে, এই একটা কার্ড ধরেন আপনি 1000 পিস বানাইছেন। 1000 পিস কার্ড আপনি কতজনে দিতে পারবেন? 1000 জনের দিতে পারবেন। একজনের 3-4টা করে দিয়েছেন, এটা আমি বাদ দিলাম। ম্যাক্সিমাম আপনি 1000 জনের দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই 1000 জনের, এই যে 1000 জনের কার্ডটা দিলেন, এই 1000 জনের বাড়িতে আরো 5 জন করে আছে ধরেন, তখন তার সামনে এই কার্ডটা আরো কয়বার দেখাইলো? দিলেন কিন্তু একজনরে, কিন্তু দেখলো আরো 5 জন। এই যে এক্সট্রা যারা দেখতেছে বা একটা অ্যাডরেই 2-3 বার যখন দেখে, তখন আমরা এটা বলি ইমপ্রেশন। মানে একটা জিনিসই যখন আমরা একজনের রিচ করি, রিচ করার পরে তারা আবার 3-4 বার করে দেখায়, তখন আমরা এটা বলছি ইমপ্রেশন। একাধিকবার বিয়ে হয় তখন আমরা এটা বলি ইমপ্রেশন। বুঝতে পারছি? যেমন ইমপ্রেশন দেখবেন, মানে ইমপ্রেশনের একটা সাধারণ আচরণ হচ্ছে, যদি রিচ হয় 1000, ইমপ্রেশন হবে 2200, ডাবল হয়ে যায়, ডাবলের বেশি হয়ে যায়। কিন্তু এটা যদি ডাবলের বেশি 2 গুণ 3 গুণ হয়ে যায়, তখন আপনার বুঝতে হবে আপনার অ্যাডে সমস্যা আছে। বুঝতে পারছেন? মানে আপনি যে টার্গেটিং করছেন, অডিয়েন্স টার্গেটিং করছেন, ওই অডিয়েন্স টার্গেটিং এ সমস্যা আছে। মানে ফেসবুক ব্রড ম্যাচ, মানে ব্রড মানুষের কাছে নিতে পারতেছেন না, খুব স্পেসিফিক টার্গেট করছেন, স্পেসিফিক টার্গেটে বারবার দেখা যাচ্ছে। এমন মনে করেন আপনি শুধু এমন একজন মানুষের টার্গেট করছেন, যে শুধু ডিজিটাল মার্কেটিং এই পছন্দ, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকে, সে আর কোনো কিছু ইন্টারেস্ট থাকে না। আপনার কোর্সটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন আপনি এমন ভাবে তারে স্পেসিফিক ভাবে অ্যাডটা চালাইছেন যে ওই অডিয়েন্সের বাইরে সে আর অ্যাডই দেখাইতে পারতেছে না, ফেসবুক আর অ্যাডই দেখাইতে পারতেছে না। তখন কি হবে? একটা মানুষের 4 বার 5 বার 6 বার করে আপনার অ্যাড দেখাবে। দেখবেন আপনারা কোনো অ্যাড যদি দেখেন, কোনো ভিডিও অ্যাড যদি আপনি মনে করেন যে 2 মিনিট দেখছেন, 2 মিনিট দেখার পরে এটা আবার কিছুক্ষণ পরে আপনার কাছে আবার এটা দেখায়, আজকেও কালকেও পরশুদিনও আবার এই জিনিসটা আপনারা দেখায়। কেন দেখায়? কারণ আপনি এটার পটেনশিয়াল কাস্টমার, আপনি এটা কিনতে পারেন। কিন্তু এটা যখন অতিরিক্ত মাত্রায় যাবো, মানে 5-7 বারের উপরে জায়গা, তখনই হচ্ছে যে বুঝতে হবে যে আমার অ্যাডটার ভিতরে সমস্যা আছে, যে আমার অ্যাডটা ঠিক করে টার্গেটিং করা হয়নি। আপনার এই সমস্যাটা হচ্ছে টার্গেটিং। যদি দেখেন যে ইমপ্রেশন 2 গুণ 3 গুণ হয়ে গেছে, 1 গুণ কোনো সমস্যা নেই, কারণ একটা অ্যাড অন্তত আপনারা 2 বার 3 বার টার্গেট করবেই। ঠিক আছে, এটা আমরা বলি ফ্রিকোয়েন্সি। আপনার টোটাল রিচ ডিভাইডেড বাই টোটাল ইমপ্রেশন, যেটা বেরোবে এটা আমরা বলি ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? মানে আপনার কতবার করে আমি সর্বনিম্ন এভারেজে আমি কতবার আপনারা দেখাইছি, এটার হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যাডের ভিতরে গেলে আরো ডিটেলে বুঝবো। তো এদিকের যে বিষয়টা আছে ইমপ্রেশনের, যখন দেখবেন ইমপ্রেশন দেখবেন, যদি আপনার রিচ হয় 1 লাখ মানুষ, ইমপ্রেশন হবে মনে করেন যে 1,50,000 2 লাখের কাছাকাছি। বুঝতে পারছেন বিষয়টা? এদিকে যদি আপনারা একটু খেয়াল করেন, এদিকে আছে আমার রিচ আছে কত, 77, ইমপ্রেশন হয়েছে কত, 87। কেন এটা হয়েছে? কারণ এটা পুরোপুরি অর্গানিক। কিন্তু যখন এটা অ্যাড হয়ে যেত, যদি কোনো অ্যাডের উপর আমি দেখতাম এই রেজাল্টটা, তখন দেখতেন যে মানে তফাৎ অনেক বেশি, ইমপ্রেশনের তফাৎ অনেক বেশি। কারণ অ্যাড আমরা কেন দিই? অ্যাড দেই হচ্ছে মানুষের কাছে আমরা প্রোডাক্টটা নিয়ে যাই, নিয়ে তারে আমি বারবার রিকল করাই, রিকল করে প্রোডাক্ট আমি কিনে চাই, এটাই তো অ্যাডের উদ্দেশ্য। তো ওই জিনিস যখন করে তখন হচ্ছে তো ফ্রিকোয়েন্সিটা বাড়ে, কিন্তু এদিকে আপনার কোনো ফ্রিকোয়েন্সি বাড়বে না। ফ্রিকোয়েন্সি তো বুঝছেন, টোটাল রিচ ডিভাইডেড বাই ইমপ্রেশন ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন রিঅ্যাকশন কমেন্টস, এগুলো আপনারা বুঝেন, এগুলো বোঝানোর কিছু নাই। শেয়ার যদি হয় তাহলে শেয়ারটা দিয়ে দেখতে পারবেন। অ্যাপ্রক্স স্ট্রিমিং টাইম, আপনার এদিকে এটা কোনো ভিডিও অ্যাড ছিল না, এই কারণে এদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। টোটাল লাইক রিঅ্যাকশন কত আসছে এটা দেখা যাচ্ছে। লিঙ্ক ক্লিকস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার এটা বেশি কাজ করে। লিঙ্ক কতবার ক্লিক হয়েছে, বা আপনি যদি B2B বিজনেস করেন সেক্ষেত্রে
আচ্ছা, লিঙ্ক ক্লিক্সের যে বিষয়টা, এটা খুব বেশি ম্যাটার করে হচ্ছে B2B বিজনেসের ক্ষেত্রে। B2B বিজনেস বুঝেন, বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে B2B এইসব লিঙ্ক ক্লিক্সের যে ফ্যাক্টরগুলো আছে এটি অনেক বেশি কাজ করে, কারণ তারা কোনো সময় আপনার সাধারণ মানুষের সাথে কমিউনিকেশন করে না, তারা হচ্ছে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন করে। আর বিজনেস টু বিজনেস কোনো সময় আপনার নাম্বার দিয়ে ফোন দিয়ে কব না, ভাই আমার একটা স্যাস লাগবে। স্যাস মানে হচ্ছে মানে আপনার বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ওই যে সফটওয়্যারগুলো বানায় ওটা আমরা স্যাস বলি। তো ভাই আমার একটা সিএমএস লাগবে বা আমার একটা সিআরএম লাগবে, আমার একটা দিয়ে দেন। এরকম হয় না কোনো সময়। সিআরএম কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানে পিচ করে যে আমার এই সিআরএমটা যদি ইউজ করেন আপনার এই সুবিধা হবে। যদি কোম্পানি মনে করে যে হ্যাঁ আমার আসলে এরকম সুবিধা দরকার বা আমি এই সব সমস্যায় ফিল করতেছি, তখন তারা এইসব অ্যাডের ভিতরে ক্লিক করে। ক্লিক করলে তারা কি করে, একটা লিড ফর্ম ফিল আপ করে। লিড ফর্ম ফিল আপ করাইলে পরবর্তী সময় ওই লিড ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো কোম্পানি মানে যেই অ্যাড চালাইতেছে ওই অ্যাড বা অ্যাডভার্টাইজার কোম্পানি কি করে, তা ওই যারা লিড দিছে তাদের সাথে কমিউনিকেট করে যে স্যার আপনি আমাদের সাথে আমাদের লিড ফর্মটা ফিল আপ করছিলেন, আপনি হয়তো এই সব সমস্যা ফেস করতেছেন, আমার কাছে এইটার একটা সমাধান আছে। ঠিক আছে? এরকম বিষয়টা কেমন হয়, ধরেন আপনার কাছে এইসব B2B ক্ষেত্রে ধরেন আপনার কাছে লিড আসছে 100টা, এটার ভিতরে আপনার কোয়ালিফাইড লিড হবে 20টা। কোয়ালিফাইড লিড বলতে মানে তার আসলে দরকার আছে এরকম কোয়ালিফাইড লিড হবে আপনার 20টা। এর ভিতরে মিটিং সেট হবে 5টা বা 10টা, সেল হবে 3টা বা 4টা। ঠিক আছে? কিন্তু এটার ভিতরে প্রফিটও আছে। সিআরএম সফটওয়্যার তো আর 5,000 10,000 টাকার সফটওয়্যার না, কয়েক লাখ টাকার সফটওয়্যার হয় এগুলো। তো ওইরকম করে তারা এগুলো সেল করে। তো যখন আপনি B2Bর ক্ষেত্রে কাজ করবেন তখন আপনার এই লিঙ্ক ক্লিকস কয়টা হয়েছে এই ডাটাগুলো আপনার অনেক সময় ক্লায়েন্ট চায়। এই যে এদিকে যত কিছু আমরা দেখতেছি এইগুলো হচ্ছে সবকিছু হচ্ছে রিপোর্টিং আমরা কাজে লাগাই। মানে আমি যে একটা অ্যাড চালাইছি বা আমি যে একটা পোস্ট করছি, অর্গানিক মার্কেটিং যদি করেন আপনি, অর্গানিক মার্কেটিং ধরেন আমি এই জিনিসটা অর্গানিক মার্কেটিং করছি বা এই এদিকে যেগুলো আছে এগুলো সব অর্গানিক মার্কেটিং করছি, কোনো অ্যাড নাই এদিকে, কোনো বুস্ট নাই এদিকে। বুস্ট থাকলে এই যে একটা রকেটের সাইন আছে না, এই রকেটের সাইনটা গ্রিন হয়ে থাকতো, দেখবেন কিছু কিছু হয়তো গ্রিন হইয়াও আছে। নেট নেই, নেটওয়ার্ক নেই। তো এই যে যদি গ্রিন হয়ে থাকতো সেক্ষেত্রে আপনারা বুঝতেন কি যে আপনাদের ওইদিকে অ্যাড চলছে বা এটা বুস্ট করা হয়েছিল। আপনাদের কি কারোর গ্রামীণের সিম আছে? নেটওয়ার্ক ডিস্টার্ব করে? পাসওয়ার্ড কি? একদমই তো নেট চলে না না? কি সিম ইউজ করেন? আমার তো নেটই চলে না। ফুল তো আমারও হয় কিন্তু ফুল ধরে না। আচ্ছা, নেটওয়ার্ক কানেক্ট করছি। এবার দেখেন এদিকে যদি আমার অ্যাড চালানো থাকতো সেক্ষেত্রে আমার এদিকে গ্রিন সাইন আসতো। ঠিক আছে? আর যদি আপনার মনিটাইজ করা থাকে মানে আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন সেক্ষেত্রে আপনার এইরকম গ্রিন সাইন দেওয়া হবে। এটা দেখে মনে করেন না যে আমরা টাকা পয়সা ইনকাম করি। ঠিক আছে? এদিকে এলিজিবিলিটি আছে, কিন্তু এদিকে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে এরপর আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আমরা এমনি পেমেন্ট মেথড ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেগুলো আছে ওইগুলো এটার সাথে ইন্টিগ্রেট করা আছে, মানে টাকা পয়সা ইনকাম হলে এদিকে আইব। কিন্তু এখনো কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হয়নি। আর সবচেয়ে বেশি টাকা কোন জায়গাতে আছে জানেন তো? এটা কিন্তু আপনাদেরও অন হয়ে যাবে। আপনারা যখন কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে আপনারও এরকম অন হয়ে গেছে, তখন আপনি বলবেন আরে আমার তো মনিটাইজেশন আই পড়ছে। আসলে না, এটা হচ্ছে এই যে মনিটাইজেশনটা এমন আছে, এটা হচ্ছে যে আপনার যারা ভিউয়ার আছে এই ভিউয়াররা যদি আপনার স্টার সেন্ড করে, একটা স্টার দাম মনে হয় বর্তমানে 110 টাকা করে, মানে একটা স্টার সেন্ড করলে মানে আপনার 110 টাকা দিল। এরকম যদি মনে করেন যত স্টার দিব তত টাকা আপনার কাছে আসবে, তখন ওই জায়গায় ওইটা কাজ করবে। আর যদি আপনি তাদের ফেসবুক থেকে আপনি আনবেন তাইলে হচ্ছে অ্যাডস অন রিলে কাজ করতে হইব। আর এটা কি জানি আছে মনে নেই, আমি এই যে মনিটাইজেশন নিয়ে কাজ করি না, এটা মনেও থাকে না। আর এগুলো নিয়ে দেখবেন যে আমরা কোর্সে কথাও বলি না, কারণ এইসবের কোর্স একদম আলাদা, মনিটাইজেশন কোর্স আলাদা, আর মার্কেটিং কোর্স এক জায়গাতে, মনিটাইজেশন কোর্স আলাদা।
তো এই জিনিসটা কেন বললাম, অনেক সময় স্টুডেন্টরা বলে ভাই আমার তো মনিটাইজেশন অনেক গেছে, আমি আইএন ঠিক আছে, এই জায়গাতে মনিটাইজেশন অন করে কোনো লাভ নেই। আপনার অন করতে হবে হচ্ছে অ্যাডস অন রিল। অ্যাডস অন রিলে যদি অন করতে পারেন, রেগুলার যদি রিলস দিতে পারেন, ইনকাম করতে পারবেন। ওইটা কিন্তু একটা প্যাসিভ ইনকামের মতো হয়ে যায়। আপনি ভিডিও দিয়ে রাখছেন, রেগুলার আপনি ভিডিও কন্টেন্ট দিতেছেন, আপনার মনিটাইজেশন অন আছে। মনিটাইজেশন আমরা এমনি অন করে না, 900 টাকায় মনিটাইজেশন করাইলেন না, এক রাইতে 60,000 ঘন্টা ওয়াচ টাইম করাই দিয়েন না, 10,000 ফলোয়ার করার কোনো দরকার নেই, আস্তে আস্তে করবেন। কিন্তু ভালো করে যদি করতে পারেন, এটা প্যাসিভ ইনকাম হবে, এটা কিন্তু বাড়ে, এটার ইনকামটা কিন্তু কমে না। একটা সময় কমলো, একটু স্যাচুরেটেড ইনকাম হইলো, এরপর আবার ঠিক হয়ে যায়। কারণ ডলারের হিসাব তো, বাংলাদেশের ডলার প্রাইস বাড়ে, ডলার প্রাইস তো কমে না কোনো সময়। তো ডলারের প্রাইস যেহেতু বাড়ে, আপনার ইনকামটাও বাড়ে, ইনকাম কমার কোনো রাস্তা নেই। তো এই জায়গাতেও একটু ফোকাস করতে পারেন আপনারা, মানে এখন যেহেতু সময় আছে, হাতে যেহেতু ক্লায়েন্টের কাজ নাই, এই জায়গাতে একটু ফোকাস করেন। যখন ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করবেন, তখন এই দিকে একটু স্লো ডাউন করে দেবেন। এদিক থেকেও আপনারা অনেক ভালো লেভেলের একটা ইনকাম করতে পারবেন। ভালো লেভেলের ইনকাম কি, আমি অনেকজনে দেখছি যে 1 মাসে কাজ করে তারা 1-1.5 লাখ টাকাও ফেসবুক থেকে আনছে। 1 মাস কাজ করে, মানে মনিটাইজেশন অন হওয়ার পরে 1 মাস। এমন না যে আজকে ডে ওয়ান থেকে 1 মাস, মনিটাইজেশন হওয়ার পর থেকে 1 মাস 1 লাখ 1.5 লাখ টাকাও তারা ইনকাম করছে। তো 1 লাখ 1.5 লাখ টাকা যদি ভিডিও করে ইনকাম করতে পারেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বেশি জিনিস, একটা জিনিস মনে রাখবেন, আমরা মার্কেটিং এর কি বলি যে যত কোয়ালিটি ভিডিও হবে তত ভালো সেল হবে বা মানুষ পছন্দ করবে, এটা মার্কেটিং এর দিকে। কিন্তু এই জায়গাতে যখন আপনি ইনকামের দিকে, মনিটাইজেশন ইনকামের দিকে আসবেন না, ভিডিও যত কোয়ালিটি খারাপ হবে তত বেশি আপনার রিচ হবে। কারণ হচ্ছে যে মানুষ ওই জিনিসটা দেখতে পছন্দ করে। যখন আপনি কোনো ভিডিও দেখতেছেন, দেখবেন আপনি ধূপরাটির ভিডিও সবাই দেখে না, ধূপরাটির চিনেন তো? ধূপরাটির ভিডিও সবাই দেখে না। ধূপরাটির ভিডিও কারা দেখে? যারা একটু সাইকোলজিক্যাল মাইন্ডেড, যারা একটু রাজনীতি নিয়ে পছন্দ করে, যারা জিও পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে পছন্দ করে, একটু ওই সাইডের মানুষ যারা, তারা পছন্দ করে। কিন্তু আপনি দেখবেন যে কিছু কিছু দেখবেন মানুষ আছে যে হুদেই আয়া একটা লাইভ করতেছে, হেরারও আছে 1 লাখ 1.5 লাখ ফলোয়ার, 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে হুদেই, মানে আয়সা ভিডিও করছে, কোনো কোয়ালিটি নেই, কোনো কিছু নেই, কথাবার্তার কোনো ঠিক নেই, ঠিকঠাক নাই, এরা কথা করতেছে। আবার ওদেরকেই দেখবেন বড় বড় ব্র্যান্ডরা হায়ার করতেছে। কেন? কারণ ওদের একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স আছে, ওইটার ভিতরে আবার ওই ব্র্যান্ডের অডিয়েন্স আছে, তখন ওদেরকে নিয়ে আবার করতেছে কাজ। আল হিবা নামের একটা প্রতিষ্ঠান আছে, মানে একটা বর্তমানে মোটামুটি এটার ব্র্যান্ডিং হইতে পারে, যে পরিমাণ 22 লাখ টাকার ক্যাম্পেইন চালাইতেছে তারা। তো তারা প্লেয়ারে দিয়া অ্যাড চালা, প্লেয়ারে দিয়া প্রমোশন করাইছে, টিকটকারে দিয়া প্রমোশন করাইছে। টিকটকার কিন্তু খারাপ না, টিকটকার ভালো, হ্যাঁ, মানে ভালো টিকটকার, খারাপ টিকটকার না। এরপরে হচ্ছে আপনার একটা মানুষের এদিকে আমার একটু ইয়ে লাগছিল, অড লাগছিল আর কি, মানে পুরো ক্যাম্পেইনের ভিতরে একজনের আমার অড লাগছিল। এটা হচ্ছে যে একটা ইয়ে আছে, কাফি নাম মনে হয়। তো ওই যে কাফি যে ওনরে দিয়া অ্যাড চালাইছে, মানে একটা প্রমোশন করাইছে, এখন ওনার যে কথাবার্তার অ্যাঙ্গেল, কাফির যে কথাবার্তার অ্যাঙ্গেল আর ওই ব্র্যান্ডের যে কমিউনিকেশন অ্যাঙ্গেল, দুইটা কিন্তু মিলে না, দুইটা পুরোপুরি সেপারেট। আমি যখন এজ এ মানে সাধারণ মানুষ হিসেবে ওই অ্যাডটা দেখছি, তখন আমার কাছে ভালো লাগে না অ্যাডটা। মানে প্রথমত হচ্ছে কাফির যে কথাবার্তার অ্যাঙ্গেল, সে কিন্তু মানে খুব লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, আবার শুদ্ধ ইউজ করে না, দুইটা মিলে কথাবার্তা কয়। তো সে কথাবার্তা কইতেছে যে তুমি এটা কিনো, সেটা করো, এটা করো, ওইটা করো। আমি এজ এ মার্কেটার বুঝতেছি যে তার টার্গেট অডিয়েন্সটা এরকম। কিন্তু একটা সাধারণ মানুষ যখন দেখবো, তখন বলতে সে কেন আমার তুমি তুমি করে কইতেছে, সে তো বেয়াদব একটা, এরকম টাইপ একটা সাইকোলজিক্যাল জিনিসপত্র। আর ওই যে যারা একটু ওইরকম লেভেলের অডিয়েন্স, তারা কিন্তু এই অ্যাডটা পছন্দ করবে না। কিন্তু তার যে অডিয়েন্সটা আছে, সে কিন্তু আবার এই অ্যাডটা পছন্দ করবে। আমার কথা বুঝতে পারছেন তো? ওরা যে অ্যাডটা চালাইছে, 22 লাখ টাকার যে ক্যাম্পেইনটা তারা চালাইতেছে, তারা একদম সব ধরনের ইয়ে ধরছে। ক্রিকেট প্লেয়ারে দিছে, এরপরে দিছে হচ্ছে RS ফাহিমরে দিছে, RS ফাহিমের ভালো লেভেলের একটা ইয়ে আছে। এরপর আরো বড় বড় কয়েকজন সেলিব্রিটিরে দিছে, মানে মোটামুটি সেলিব্রিটি যেটা বলো ওইটারে দিছে। তারা অনেক ব্রড একটা নিশে, ব্রড একটা অডিয়েন্স নিয়ে কাজ করছে। তো ব্রড অডিয়েন্সের কাছে যত বেশি আপনি অ্যাড নিয়ে দিতে পারবেন, তত বেশি আপনার সেল করা সম্ভব। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এদিকে 1 থেকে 1.5 কোটি টাকার সেল করেন, এর থেকে যদি মনে করেন আপনি 22 লাখ টাকা মার্কেটে দিয়ে দিলেন, আপনার কোনো সমস্যা আছে? ধরেন 50 লাখ টাকা আপনি মার্কেটে দিয়ে দিলেন, কারণ মার্কেটিং বাজার ধরেন 50 লাখ টাকা, 50 লাখ টাকায় পুরো ক্যাম্পেইন শেষ করবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু নাই। তো ওই জায়গা থেকে তাদের প্রফিট মার্জিন থাকবে। আর এর প্রোডাক্টের প্রাইস কত? প্রোডাক্টের প্রাইস মনে হয় 799 না 900 কত টাকা লাগে। ওই বিষয়ের জায়গা থেকে আপনারা দেখবেন যে এইসব মানে যারা এই জায়গাতে কাজ করে, তাদের অনেক মার্কেট মানে ফেস ভ্যালুটা আছে, বুঝতে পারছেন?
তো এই জায়গাতে একটু ফোকাস করেন যে ভিডিও বানানো, আপনি যেটা শিখতেছেন ওটা নিয়ে ভিডিও বানাইতে বানাইতে একটা সময় পরে দেখবেন যে যদি কনসিস্টেন্সি কাজ করতে পারেন, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে রুলস আছে ওই রুলস যদি মাইন্ড না কাজ করতে পারেন যে একদম দিনে 2-3টা করে ভিডিও দিব, রেগুলার আপডেট থাকবো, রেগুলার কন্টেন্ট দিব, ওইরকম যদি থাকতে পারেন 1 মাস, 1 থেকে 3 মাস যদি আপনি রেগুলার কন্টেন্ট দিতে পারেন দেখবেন যে আপনার এটা ব্লাস্ট করা শুরু করবে অটোমেটিক। ফেসবুক আপনার হেল্প করবে। আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম বুঝেন, ইউটিউবের অ্যালগোরিদম বুঝেন, অ্যালগোরিদমটা হেল্প করেন, অ্যালগোরিদম আপনারা গ্রো করাই দিবে। একটা জিনিস দেখবেন যে ফেসবুকে 5,000 জন ফলোয়ার হয়ে যায়, এরপর আর ফলোয়ার গ্রো করে না। কেন গ্রো করে না? তখন ফেসবুকের যে অ্যালগোরিদমটা আছে ব্যাকএন্ডে তারা আপনার সিপিএম দেখে, সিটিআর দেখে, আপনার ভিডিও কোয়ালিটি দেখে, আপনার কথার কোয়ালিটি দেখে, আপনার কন্টেন্ট কোয়ালিটি দেখে। এগুলো দেখার পরে আপনার ফলোয়ার দিব কি না দিব ওইটা ডিফাইন করে আপনার অ্যালগোরিদম। যদি আপনার সবকিছু ঠিক থাকে, সিপিএম রেট ঠিক থাকে, সিটিআর রেট ঠিক থাকে, তার পরবর্তী সময় যায় ডিফাইন করে যে ঠিক আছে এটা আমরা গ্রো করি। বুঝতে পারছেন? ব্যাকএন্ডে অ্যালগরিদমের ব্যাকএন্ডে কিছু মেকানিজম চলে, ম্যাথমেটিক্যাল মেকানিজম চলে। ওই ম্যাথমেটিক্যাল মেকানিজম গুলো যদি বুঝতে পারেন তাইলেই বুঝতে পারবেন। এখন অ্যাড যখন আমরা করবো দেখবেন যে অ্যাডের ভিতরে একটা মেকানিজম আছে, ম্যাথমেটিক্যাল মেকানিজম আছে, কোয়ালিটি স্কোর বলি আমরা ওইটা। তো ওই কোয়ালিটি স্কোর গুলো যদি বুঝতে হয় তখন আপনার এই জিনিসগুলো ভালো করে বুঝতে যেতে হবে। এই যে এদিকে যে জিনিসগুলো দেখাইতেছে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে যেতে হবে। এগুলো যদি না বুঝেন কোয়ালিটি স্কোরে দেওয়া বুঝবেন কোনটা রিলেভেন্সি স্কোর, কোনটা আমার অডিয়েন্স স্কোর, কোনটা আমার কোয়ালিটি স্কোর, এগুলোই বুঝবেন। কোন কারণে আমার কোয়ালিটি স্কোর ডাউন হইতেছে আপনি ওই জিনিসটা ধরতে পারবেন। হয়তো আমি আপনার শর্টকাটে বলে দেবো এই কারণে কোয়ালিটি স্কোর ডাউন হয়ে যায়, কিন্তু তারপরও পরবর্তী সময় আপনি যখন মার্কেটে কাজ করতে যাবেন, মাঠে যখন নাইমা যাবেন ফুটবল নিয়ে, তখন দেখবেন যে ফুটবল নিয়ে দৌড়াইতেছেন ঠিক আছে কিন্তু গোল হইতেছেন। গোল কেন হইতেছেন এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করতে গেলে এই বিষয়গুলো অনেক ভালো বুঝতে হবে। অন্তত এই যে উপরের দিকে যে বোল্ড করা যে লাইনগুলো আছে না, এইগুলোর অনেক ভালো করে বুঝতে হবে এইগুলো আসলে কি। এইগুলো যদি না বুঝতে পারেন আলটিমেটলি কাজ করতে পারবেন। এগুলোর সাথে অনেক ভালো ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, আমার আসলে ভাই শেয়ার মার্কেট নিয়ে তেমন ধারণা নাই, একটু যদি বুঝাই বলেন আর কি। এটা তো অবশ্যই তা, হ্যাঁ পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও দেখে আপনার ডিফাইন করতে হবে। এখন লিঙ্ক ক্লিকস এর বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি যখন B2B বিজনেসের সাথে কাজ করবেন আপনার এই লিঙ্ক ক্লিকস হচ্ছে সবচেয়ে মাস্ট। বুঝতে পারছি? ওইদিকে রিচ কত হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে, ডাজন্ট ম্যাটার। আমার লিঙ্ক কয়টা ক্লিক হয়েছে ফ্যাক্টর, লিঙ্ক কয়বার মানুষ ক্লিক করছে, লিঙ্ক ক্লিক করে আমার ওয়েবসাইটে কতজন গেছে, এটা হচ্ছে আমার ফ্যাক্টর। কিন্তু আপনি যখন এরকম আমাদের বিজনেস রিলেটেড ইয়েতে আসবেন, কাপড়ের বিজনেস ধরেন, অন্যান্য যেসব বিজনেস দেখছেন কসমেটিক বিজনেস, তখন ওইদিকে লিঙ্ক ক্লিকসে আমরা তেমন ইয়ে করি না, যদি না তার ওয়েবসাইট থাকে। যদি ওয়েবসাইট থাকে তাহলে আবার লিঙ্ক ক্লিকস কাজে লাগে। যদি ওয়েবসাইট না থাকে শুধু ফেসবুক দিয়ে কাজ করতেছে ওই জায়গাতে লিঙ্ক ক্লিকসের কোনো ফ্যাক্টর নাই। কিন্তু যদি ওয়েবসাইট থাকে তাহলে আমার লিঙ্ক ক্লিকসের ফ্যাক্টর আছে, ওইটাও আমার অ্যাডের ভিতরে ইম্প্যাক্ট ফেলবে। ইন্টারেকশন, আপনার সাথে কতজন ইন্টারেকশন হয়েছে, আপনি যে ইয়াতে দিলেন পোস্টটা করলেন বা আপনি যে কন্টেন্টটা দিলেন এই কন্টেন্ট থেকে আপনার কতজনের সাথে ইন্টারেকশন হয়েছে, কতজন আপনার মেসেজ দিছে, ওই জিনিসগুলো আপনি দিকে জানতে পারবেন। এটা আসলে এত ডাইনামিক্যালি এই জায়গাতে দেখায় না, এই জিনিসটা দেখা হচ্ছে একদম অ্যাড টেড চালাইলে অ্যাডের ইনসাইটের ভিতরে গেলে আমরা দেখতে পাই। সেভ, সেভ অপশন তো সবাই জানেন এটা কি, যে আপনার কোনো একটা কন্টেন্ট পছন্দ হয়েছে আপনি এটা সেভ করে রাখলেন, থ্রি ডটে টিপ দিলে সেভ একটা অপশন আসে, ওই সেভ অপশনে ক্লিক করে রাখলে এটা সেভ হয়ে থাকে কোনো একটা প্লে লিস্টের ভিতরে। এদিকের যে কথাগুলো আছে এগুলো সবগুলো বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে এগুলো বুঝতে? 3 সেকেন্ড ভিউটা আর 1 মিনিট ভিউটা বুঝতে পারছিলেন? আচ্ছা, তাইলে আমাদের এই জায়গাতে আর কোনো কিছু নাই। এবার যদি আমরা একটু স্টোরিতে আসি, স্টোরিতে তেমন কিছু নাই, তারপর আপনাদের একটু দেখায় নিয়ে যায় এই জায়গাগুলো কি আছে। গ্রামীণ কানেক্ট করে, গ্রামীণ যদি এত স্লো নেটওয়ার্ক কেমনে? না না, এটা গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণ কানেক্ট করে, হটস্পট দিয়ে কানেক্ট করে। আচ্ছা, স্টোরিতে আসলে দেখবেন যে আপনার এদিক থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ স্টোরি কোনগুলো আছে এটা দেখতে পারবেন, মানে বর্তমানে কোনগুলো অ্যাক্টিভ আছে ওইগুলো দেখতে পারবেন, বর্তমানে কোনো অ্যাক্টিভ নাই। স্কেডিউল করছেন, যদি স্কেডিউল করতে চান তাহলে স্কেডিউল করতে পারেন, আর্কাইভে গেলে দেখতে পারবেন কোনগুলো, যেগুলো ইতিপূর্বে আপনি দিছিলেন ওইগুলো আর্কাইভে আছে। ঠিক আছে, এদিকে দেখবেন যে লিস্ট করে আপনারা সবগুলা দেখা যাচ্ছে কি কি আপনি এদিকে দিছেন, এইগুলো সবগুলো আপনি এদিকে দেখতে পারবেন। সেটা বুঝতে পারছি। ছোট ছোট বিষয়, এবি টেস্ট, এবি টেস্ট মার্কেটিং এর সবচেয়ে বড় একটা বিষয়, কিন্তু আমি আপনাদেরকে একটু ছোট করে বুঝিয়ে দেই।
আপনার কাছে ধরেন একদম নতুন একটা ব্র্যান্ড আসছে বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে কেউ একজন আসছে, যে প্রোডাক্টটা কোনো সময় মার্কেটে আসেনি, বাংলাদেশের মার্কেটে দিয়ে কোনো চলেনি। এখন আপনি জানেন না এটার অডিয়েন্স কে, আপনি জানেন না এটা কোন এই প্রোডাক্টটা চলবে কিনা, আপনি জানেন না এই প্রোডাক্টটা মার্কেটে এটা ডিমান্ড আছে কিনা, এটা টার্গেট অডিয়েন্স আছে কিনা। তখন আপনি কি করবেন? তখন কি আপনি ডাইরেক্ট বেটারে মার্কেটে নামাই দিয়ে একটা অ্যাড চালাই দিয়ে $100 অ্যাড চালাই দিবেন? $100 অ্যাড চালাইলে কি হবো? যদি মার্কেটে ডিমান্ড না থাকে ওই $100 পুরোটাই বানিয়ে দেবে। তখন আমরা কি করি? আমরা টেস্ট করি, মার্কেট টেস্ট বলি আমরা এটা, বা অডিয়েন্স সিগমেন্ট টেস্টিং বলি আমরা এটা। অডিয়েন্স টেস্ট করতে গেলে আপনি অডিয়েন্স সিগমেন্ট টেস্ট করবেন, মার্কেট টেস্ট করতে গেলে মার্কেট টেস্ট করবেন, এটা আপনার উপরে। মার্কেট টেস্ট করতে গেলে কি করতে হবে? আমার যে প্রোডাক্ট আছে, ধরেন আমার কাছে দুইটা প্রোডাক্ট দিচ্ছে আমার ক্লায়েন্টের অনেকগুলো ইউনিক প্রোডাক্ট আছে, এর মধ্যে আমি বলছি যে আমরা এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা রিসার্চ করে দেখছি যে দুইটা প্রোডাক্টে আমাদের ভালো ডিমান্ড হইতে পারে। এখন দুইটা প্রোডাক্ট আমরা নিয়েছি, এখন কোন প্রোডাক্টটা বেশি কাজ করে? সবসময় একটা জিনিস মনে রাখবেন, নতুন বিজনেসের ক্ষেত্রে একটা হিরো প্রোডাক্ট থাকতে হয়। যেমন ঘরের বাজারের যখন শুরু করছিল তখন তাদের হিরো প্রোডাক্ট ছিল কি? মধু। তারা মধু দিয়ে এখনো তারা তাদের পুরো ব্র্যান্ডের সাস্টেনেবল ব্র্যান্ড বানায় রাখছে। তারা যত কিছুই করুক মধুতে ফোকাস থাকবে সবসময়, কারণ তাদের ব্র্যান্ডটাই শুরু করছে, ব্র্যান্ডের হিরো প্রোডাক্টই হচ্ছে মধু। এখন আমাদের প্রোডাক্ট, আমরা যখন একটা ব্র্যান্ড দাঁড়া করবো তখন আমাদের কি করতে হবে? একাধিক প্রোডাক্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই, দুইটা প্রোডাক্ট নেন, সবগুলা প্রোডাক্টের ভিতরে বেস্ট দুইটা প্রোডাক্ট নেন। এবার দুইটা প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্টটা মার্কেটে বেশি কাজ করতেছে এটা একটা চেক করেন। $5, এটাতে $10, এটাতে $10। আগে আমরা মানে প্রতিটাতে $5 দিতাম, এখন $5 কাজ করেন। কারণ সর্বনিম্ন আপনার $60 দিয়ে চেক করতে হয়। মানে ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে আপনি একজন, না না, পার ডে $1 দিতে পারবেন, কিন্তু 7 দিন চালাইতে হবে, নাহলে এটা অপটিমাইজ হয় না অ্যাড। তো বিষয়টা হচ্ছে যে আপনি $60 করে দেন ফেসবুকের রিকমেন্ডেশন, আপনি $5 দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওইরকম ভাবে অ্যাডটা অপটিমাইজ হবে না। $5 যদি 5 দিন দেন, এটা ঠিক করে অপটিমাইজ করতে পারবেন না অ্যাডটা। কিন্তু আপনি $60 যদি 7 দিন দেন, সেক্ষেত্রে এক সপ্তাহের একটা ডিউরেশন। ফেসবুক বলতেছে যে 7 দিন যদি তুমি অ্যাড চালাও, আমরা এটা টেস্টিং করতে পারি, বা আমরা একটা অডিয়েন্স বাইর করতে পারি যে এই প্রোডাক্টের জন্য এরকম একটা অডিয়েন্স হইতে পারে, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা কি করি? ধরেন 7 দিনের জন্য $10 দিলাম, এক সপ্তাহ অ্যাড চালাবো, 7 দিনের জন্য $10 চালাইলাম, বা 7 দিনের জন্য $7, দুইটার ভিতরে $14 দিলাম। আর $14 দিয়ে আমরা জাস্ট চেক করব যে এটার রেসপন্স কেমন, মানুষ মেসেজ করে কিনা, মানুষ মেসেজ করে কিনতেছে কিনা, তাদের আগ্রহ কেমন আছে, এটার সিপিসি কেমন হইতেছে, সিটিআর কেমন হইতেছে, রিচ কেমন হইতেছে, ইমপ্রেশন কেমন হইতেছে। আমরা রিচ ইমপ্রেশন দেখলে বুঝতে পারবো যে এই প্রোডাক্ট চলবে কি না চলবে। আর যদি সেলস হয়, এই $14 $7 ভিতরে যদি সেলস হয়, সেলস দেখে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্ট মার্কেটে চলবে কি চলবে না। বুঝতে পারছেন? কারণ মার্কেটে তো ওই জিনিসই, আপনার অ্যাডটা যখন আপনি অ্যাডে চালাবেন, আপনি তো ওইরকম মানুষকে টার্গেট করে চালাবেন যারা এটা কিনতে পারে। আবার এরকম হইতে পারে আপনি জানেন না যে টার্গেট অডিয়েন্স কার, আপনি একদম ওপেন টার্গেটিং ছেড়ে দিয়েছেন, $60 অ্যাড দিয়েছেন, অ্যাড দিয়ে কোনো টার্গেটিং করেন নাই, ব্ল্যাঙ্ক টার্গেটিং, মানে যেটা আমরা বলি ওপেন টার্গেটিং। ওপেন টার্গেটিং করে দিয়েছেন, এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি কি কোন ধরনের অডিয়েন্স আসতেছে। এখন যারা মেসেজ দিয়েছে তাদের বিহেভিয়ার আপনার ট্র্যাক করতে হবে, যে যারা আমারে মেসেজ করছে তারা কিভাবে কথা বলতেছে, তারা কোন ধরনের অডিয়েন্স, তারা কি আপার লেভেল অডিয়েন্স, মানে একটু প্রিমিয়াম ক্লাস অডিয়েন্স, নাকি মিডল ক্লাস অডিয়েন্স, নাকি লোয়ার মিডল ক্লাস অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্স তারা, ওই জিনিসটা আপনার ডিফাইন করতে হবে। এরপরে এটা গিয়ে আমরা এটা অপটিমাইজ করতে পারবো যে আমার অডিয়েন্স সেগমেন্ট এটা, আমার কোন প্রোডাক্টটা কাজ করতেছে, যে প্রোডাক্টটা আমার সেল আসতেছে, আমি ওই প্রোডাক্টটা নিয়ে আমি পরবর্তী সময় অ্যাডটা চালাবো। এরপরে অনেক সময় দেখা যায় যে আমার কন্টেন্ট কোনটা যাবে, আমি যে লিখবো, কন্টেন্ট যে লিখবো, ওই কন্টেন্ট কোন ধরনের কন্টেন্ট আমার কাস্টমারটা পছন্দ করে। আমি কিন্তু অডিয়েন্স পাইছি, ধরেন আমার মিডল ক্লাস অডিয়েন্স, মিডলের যে পার্টটা আছে, মানে মিডল হায়ার ক্লাস অডিয়েন্স, ধরুন মিডল হায়ার ক্লাস অডিয়েন্স আমার প্রোডাক্টটা কিনবে। কারণ মিডল হায়ার ক্লাস অডিয়েন্স যারা আছে তারা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, মানে ডিজাইন হইতে পারে, লেখা হইতে পারে, ক্যাপশন হইতে পারে, কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, ওইটাও আমরা এই বেটিস দিয়ে চেক করি। এখন ধরেন আপনি একটা প্রোডাক্টেরই 3-4টা করে অ্যাড বানাইছেন, এরকম দুইটা প্রোডাক্টের 3-4টা করে অ্যাড বানাইছেন, 3-4টার ভিতরে অনেকগুলো ডিজাইন, মানে 3-4 রকমের ডিজাইন, 3-4 রকমের ক্যাপশন, ঠিক আছে? এখন আপনি দেখবেন যে কোন অ্যাডটা ভালো কাজ করতেছে। মানে একটা অ্যাডের ভিতরে অনেকগুলো অ্যাড আছে, কিন্তু লেখাও চেঞ্জ, ছবিও চেঞ্জ, মানে ইমেজও চেঞ্জ, ছবিও চেঞ্জ, লেখাও চেঞ্জ। তো তখন আপনি দেখতে পারবেন যে আপনার যে অডিয়েন্সটা আছে, আপনি কিন্তু অডিয়েন্স টার্গেটিং করছেন তখন, ওই যে আপার মিডল ক্লাস যারা আছে, আপার মিডল ক্লাসটা টার্গেট করছেন, ওই আপার মিডল ক্লাস কি করতেছে, কোন ধরনের কন্টেন্টটা পছন্দ করছে, ওইটা আপনি খুঁজে বের করবেন। যেই কন্টেন্টের ভিতরে বেশি লাইক, কমেন্ট, রিঅ্যাকশন আসতেছে, মেসেজ আসতেছে, সেল হইতেছে, ওইটা থেকে আপনি ধরে নিতে পারেন যে আমার এই কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করতেছে। পরবর্তী সময় আপনি কি করবেন, ওই রিলেটেড ওই ধরনের কন্টেন্টই আপনি মার্কেটে দিবেন। আমার কথা বুঝাইতে পারছি? এই যে ঘরের বাজারে সবসময় বলে
ভিডিও শুরুতে বলে, ভিডিও শেষে বলে, মাঝখানে বলে, লেখাতে থাকে যে আপনারা যদি বিদেশ থেকে অর্ডার করতে চান, আপনার বাংলাদেশে থাকা পরিবারের জন্য অর্ডার করতে চান, তাহলে এই নাম্বারে কল করুন। তারা এটা কেন করে? তারা দরকার আছে এই কথা কোয়ার? যার কিনা সে তো কিনবে, কিন্তু না, তারা অডিয়েন্স টার্গেটিং করে দেখছে যে তারা বাইরের দেশে কিছু ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশের আত্মীয় স্বজনের জন্য প্রোডাক্ট কিনা পাঠায়। তো তারা এই জিনিসটা বারবার রিকল করায় যে বাইরের দেশে যারা আছে তাদেরকে রিকল করায় যে আপনার আত্মীয়র জন্য পাঠাই দেন, আমরা পাঠাই দিব। আমরা তাকে বুঝতে পারছি, এটাও তাদের কন্টেন্টের একটা পার্ট। একদম বুঝতে পারছেন এবি টেস্টটা আমরা কেন করি? বুঝছেন? ভালো করে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমি বই, আপনি যখন একটা অ্যাড চালাবেন, এটা আমরা অ্যাডে গেলে অনেক ইন ডেপথ বুঝতে পারবো। এইদিকে তো আর আপনি বুঝবেন না, এদিকে তো আমি এবি টেস্ট নিয়ে কথাবার্তা কইতেছি, এটাই আমার ভুল হইতেছে। এবি টেস্ট নিয়ে এদিকে কথা বলা না, এবি টেস্ট করতে হবে আমার অ্যাডের ভিতরে যে এবি টেস্ট নিয়ে কথা কইতে হবে। এদিকে কথা কইতেছি কেন, জাস্ট এদিকে অপশনটা আছে, পরে আপনি কবেন যে পারেন না উনি, এই কারণে আমি একটু দেখাই দিতেছি। বিষয়টা হচ্ছে যে আপনার একটা অ্যাডের ভিতরে তিনটা পার্ট থাকে। একটা আমরা অ্যাড বলি, কিন্তু আসলে এটা অ্যাড না, এটা আমরা বলি ক্যাম্পেইন। আমরা যেটা অ্যাড বলি না, এটা আমরা বলতে হয় ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের ভিতরে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাড সেট লেভেল, একটা হলো অ্যাড লেভেল। এই অ্যাড লেভেলটা আমরা অ্যাড বলি, এই অ্যাড লেভেলটা মানুষের সামনে দেয়। আর বাকি যে দুইটা লেভেল বললাম না, এই দুইটা লেভেল হচ্ছে আমাদের কাছে থাকে, এটা এগুলো আমরা দেখতে পাই, এগুলো অন্য কেউ দেখতে পারে, এটা মার্কেটিং অ্যাঙ্গেলে থাকে। আর শুধু অ্যাড লেভেলটা সাধারণ মানুষের কাছে যায়। তো এই যে অ্যাড সেট লেভেল যেটা আছে, অ্যাড সেট লেভেলে গেলে ধরেন আপনি চাইতেছেন যে 7 দিনে আপনার মানে $1 করে 7 দিন অ্যাড দিবেন। কারণ 7 দিন যে অ্যাড দিলেন, আপনি চাইতেছেন 7টা কন্টেন্টের উপরে অ্যাড চলবে, মানে 7টা অ্যাড চলুক, আপনার একটা অ্যাড সেটের ভিতরে 7টা অ্যাড চলবে, আপনি দিতে পারেন, কোনো সমস্যা না। বুঝতে পারছেন? এগুলো আমি একদম ডিটেইলে দেখাবো, অ্যাডের ক্লাসে যখন ঢুকবো তখন ধরে আপনারা সবগুলো আমি দেখাবো। ওটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, কারণ আমি কামি করি অ্যাড লেগে, আপনার রেডি আমি একদম খুইলা মেলে দেখাই দেবো। ঠিক আছে? তো আপনি একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড রাখতে পারেন, আপনি 10টাও অ্যাড রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে আপনি 10,000 ক্যাম্পেইন বানাইতে পারেন, তার ডাবল অ্যাড সেট বানাইতে পারেন, তার 3 ডাবল আপনি অ্যাড বানাইতে পারেন। বুঝতে পারছেন? এটি অ্যাডের ভিতরে গেলে বলা যাবে। এবি টেস্টের মেইন কাজ কি, একদম সহজভাবে বলে দেই। আপনি যদি আপনার অডিয়েন্স সম্পর্কে না জানেন, প্রোডাক্ট সম্পর্কে না জানেন, মার্কেট সম্পর্কে না জানেন, মার্কেট সাইজ সম্পর্কে না জানেন, এইগুলো যদি আপনার জানতে হয়, কোন প্রোডাক্টটা ভালো কাজ করবে এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি কি করবেন? এবি টেস্ট। আর যদি আপনার ক্লায়েন্ট বলে দেয় যে আমার অডিয়েন্স এটা, বয়স এটা, আমার কন্টেন্ট এটা, আমার ক্যাপশন এরকম হবে, সবকিছু আপনার বলে দিচ্ছে, আপনার এবি টেস্ট করার কোনো দরকার নেই। বিষয় ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবি টেস্ট আমাদের লাগে না। কেন লাগে না? লাগে না কারণ হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানির সাথে, কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন, তখন আপনার এবি টেস্ট করা লাগবে। আর যদি আপনি এরকম মানে আপনি মিড লেভেলে খেলেন, মানে লোয়ার বিজনেস, মিডল বিজনেসের সাথে খেলেন, ওই বিজনেসগুলোর ভিতরে আপনার এসব এবি টেস্ট করা লাগে না, কারণ ওনাদের এত বাজার থাকে না। বুঝতে পারছেন? তো আপনার ওইসব বিজনেসের ক্ষেত্রে $10 অনেক কিছু, কিন্তু বড় বিজনেসের ক্ষেত্রে $10 কিছু না। তারা $10 দিয়ে একটা টেস্ট করতেই পারে। এদিকের যে বিষয়গুলো আছে এগুলো বোঝানোর কোনো কিছু নাই, এটি হুদাই জিনিসপত্র। এগুলো হচ্ছে যারা ওই কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো, এগুলো একটু দেখে নিন আপনারা, এটা নিয়ে আর কথা বলতেছেন গ্রিড ফিট এগুলো বিষয় বোঝানোর কিছু নাই এদিকে। কি হইলো আবার এদিকে এসে গেলে? ভাই যাস না তোর। আচ্ছা, এরপরে দেখেন এদিকে আমাদের কি আছে, ইনসাইট। এতক্ষণ মাথায় কিছু ঢুকুক না ঢুকুক, এবার একটু মাথাটা স্থির করেন, কারণ এদিকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। মানে আপনার পুরো ফেসবুকে যা যা করবেন সব এদিক থেকে রিপোর্ট করতে হবে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে? মানে যা কিছু করছে না তখন মাথার যদি মনোযোগ না থাকে, এবার একটু মনোযোগ দেন। এদিকে যতগুলো পার্ট আছে সবগুলো আমি ধরে ধরে আপনাদেরকে দেখাইতেছি, বোঝার চেষ্টা করেন। ভিউ, আমরা কোন একটা অ্যাড চালাই বা আমাদের যে পুরো পেজটা আছে, এই যে এদিকে কুমিল্লা আইটির পেজ বানাই দেখাইতেছি আপনাদের, কুমিল্লা আইটির পেজ দেখাইতেছি। কুমিল্লা আইটির যে পেজটা আছে, এটা টোটাল মানে পুরা বর্তমান সময়, এদিকে একটা দেখেন টাইম ডিউরেশন আছে, এদিকে টাইম ডিউরেশনটা আপনি চাইলে আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আপনারা বলতে পারে যে তুমি গত 6 মাস কাজ করছো, 6 মাসের ভিতরে গত 3 মাসে আমার পেজের কি অবস্থা ছিল একটা রিপোর্ট করো। ঠিক আছে? তখন আপনি কি করবেন? ধরেন অক্টোবর থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনি
নভেম্বর তো এখন শেষ হয় নাই, আচ্ছা সেপ্টেম্বর না, ধরেন আগস্ট থেকে আপনি নভেম্বরের অক্টোবরের 30 মানে আজকে পর্যন্ত একটা রিপোর্ট বানাবেন। এটা দিলেন, সিলেক্ট করলেন, এই যে দেখেন অক্টোবর 30 টু অক্টোবর 30 হয়ে গেছে, অক্টোবর 30 টু অক্টোবর 30 হয়েছে কেন, 08 আগস্ট 30 টু অক্টোবর 30, ঠিক আছে। এদিকে আমি যদি আপডেট দেই দেখবেন এদিকে ডাটা চেঞ্জ হবে, আপডেট যদি একটু হালকা সময় নেবে, দেখেন ডাটা চেঞ্জ হয়ে গেছে না। এখন আমি কোন জায়গায় আছি, আগস্ট 30 থেকে অক্টোবর 30 আমার পেজে কি অবস্থা ছিল আমি ওই অবস্থাটা এখন দেখব। দেখেন ভিউ কত হয়েছে, ভিউ হয়েছে আমার টোটাল 2,72,881, এটা হচ্ছে আমার টোটাল ভিউ। আমার কথা বুঝতে পারছেন, ভিউ মানে কি, মানে মানুষ আপনার পেজটা দেখছে, মানে রিচ হয়েছে আপনার এরকম, মানে মানুষের কাছে গেছে, মানুষেরা দেখছে। এখন রিচ কত হয়েছে আপনার, রিচ হয়েছে আপনার 1,51,298 জন, কারণ রিচ সবসময় ইউনিক, রিচ কোনো সময় ডাবল হয় না, আপনি একজন দেখছেন একজনই, দুইজন দেখছেন দুইজন। এরপরে দেখেন ফলোয়ার কতজন দেখছে, আমার পেজের ভিতরে যারা আছে তাদের মধ্যে ফলোয়ার যারা আছে তারা কতজন দেখছে, আমার ফলোয়ার মনে আছে 10,000-এর মতো, তার মধ্যে 4,000 দেখছে। আর বাকি যেটা আছে এটা পুরোপুরি নন ফলোয়ার। যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস সবসময় দেখবেন যে যারা সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার আইটেম সবসময় কম, যারা নন সাবস্ক্রাইবার তারা সবসময় বেশি। নন সাবস্ক্রাইব করে মানুষ বেশি ভিডিও দেখে, নন সাবস্ক্রাইব করে মানুষ বেশি ইনফরমেশন নেয়, সাবস্ক্রাইব মানুষ করতে চায় না। এটা মানুষের বিহেভিয়ার, মানুষ কোনো সময় আপনারা কি করবে না, অ্যাপ্রিসিয়েট করবে না, কিন্তু আপনার থেকে ইনফরমেশন নিয়ে যাবে, এটা হচ্ছে মানুষের একটা বিহেভিয়ার। এখন দেখেন এদিকে কিছু জিনিসপত্র আছে এরও ডাউন হয়ে রয়েছে, পাশে লেখা আছে 66.1%, মানে আমার লাস্ট 3 মাস থেকে, এখন আমি 3 মাসের কাজ করছি, আগস্ট অক্টোবর নভেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস নিলাম না আমি ডিউরেশন, এই 3 মাস, লাস্ট 3 মাস থেকে 66.1% রিচ ডাউন হয়েছে। আমার কথা বুঝতে পারছি। এখন আপনি যখন ক্লায়েন্টের রিপোর্টিং করবেন তখন আপনি একটা ওয়ার্ড বা এক্সেল শিট নেবেন, এক্সেল শিট নিয়ে এই যে উপরের যে হেডলাইনগুলো আছে, ভিউ, রিচ, 3 সেকেন্ড ভিউ, 1 মিনিট ভিউ, মিনিট ভিউজ, কন্টেন্ট ইন্টারেকশন, এগুলো সব একটা সিরিয়ালে লিখবেন, লেখার পরে এই যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা বসাবেন, আমি কিছুক্ষণ পরে দেখাবো কিভাবে আমরা শিটগুলো বানাই। তো এরকম করে বসাবেন, বসানোর পরে আপনি সুন্দর করে একটা পার্ট রাখবেন, নিচে দিয়ে আরেকটা পার্ট করবেন যে পার্সেন্টেজ। কারণ কি, ক্লায়েন্টরা সবসময় মানে যারা একটু ক্লায়েন্ট মানে একটু মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করে বা একটু উপরের লেভেলের ক্লায়েন্ট যারা, তারা সবসময় আমাদেরকে বলবে বা আপনাদেরকে বলবে যে পার্সেন্টেজে বল, কারণ পার্সেন্টেজে মার্কেটিং এর জিনিসটা হচ্ছে পার্সেন্টেজে হিসাবে। তো আপনার যখন পার্সেন্টেজে বলবে তো আপনার যাতে পার্সেন্টেজে বলতে না হয় যে পার্সেন্টেজে বললো, আপনি সুন্দর করে পার্সেন্টেজ দিয়ে দিবেন যে আপনার যে ভিউটা হয়েছে, ভিউটা কত পার্সেন্ট ডাউন হয়েছে বা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, আপনার যে রিচটা হয়েছে কত পার্সেন্ট গত 3 মাস থেকে ডাউন হয়েছে বা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। আপনি পার্সেন্টেজে যখন বলবেন না দেখবেন যে মানুষ এটা বেশি শুনবে, এটা ব্রেইনের সাইকোলজিক্যাল গেম। দেখবেন সবসময় কোনো রিসার্চার যখন রিসার্চ করে সে কোনো সময় বলে না যে আমরা এত জনের উপরে রিসার্চ করে এরকম একটা ডাটা পাইছি, তারা বলে যে 1,000 মানুষের আমরা রিসার্চ করছি, এত পার্সেন্ট মানুষের ভিতরে এমন ছিল, অত পার্সেন্ট মানুষের ভিতরে ছিল, এটা পার্সেন্ট হিসাব করে। পার্সেন্টেজ হিসাব করলে হয় কি, মানে মানুষ এটা বিশ্বাস করতে পছন্দ করে বেশি, কারণ মানুষের ব্রেন এত ইয়া না যে আচ্ছা ঠিক আছে 1 লাখ মানুষের থেকে 5% মানে এত মানুষ, যারা একটু ইন ডেপথ জায়গা জ্ঞানী মানুষ যারা তারা হিসাব করে আচ্ছা ঠিক আছে 5% মানে এতজন মানুষ, 10% মানে এতজন মানুষ, এটা তারা হিসাব করে। কিন্তু যারা এত হিসাব করে না তারা ওই পার্সেন্টেজ হিসাব করে না। কিন্তু মার্কেটিং এ যখন আসবেন আপনার পার্সেন্টেজ হিসাব করতে হবে, আপনি ডাটা দিবেন, এগুলো সব ডাটা দেন, কোনো সমস্যা নাই, পাশে পার্সেন্টেজ ডাটা দিবেন সব সময়, যে কোনো কাজের ক্ষেত্রে পার্সেন্টেজ ডাটা দিবেন, বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখেন রিচের বিষয়টা বুঝাইলাম। থ্রি 3 সেকেন্ড ভিউ, 3 সেকেন্ড ভিউটা কি বলছিলাম আমি, আপনার হুক পয়েন্ট, ভিডিওর যে হুক পয়েন্টটা আছে এটাই হচ্ছে 3 সেকেন্ড ভিউ। আপনার 3 সেকেন্ডের ভিতরে এমন কোনো একটা কথা বলতে হবে যেই কথাটা শুনে মানুষ আগামী 2 থেকে 3 মিনিট থাকবে আপনার সাথে, বা 5 মিনিট থাকবে, বা 10 মিনিট থাকবে, 15 মিনিট থাকবে, এটারে আমরা বলতেছি 3 সেকেন্ড ভিউ। এখন 3 সেকেন্ড ভিউ থেকে কতজন 1 মিনিট ভিউতে ছিল, 3 সেকেন্ড ভিউতে কতজন ছিল দেখেন তো, আমার 57,900 জন ছিল, 57,900 জন ছিল আমার 3 সেকেন্ড ভিউতে। আর এর ভিতরে 1 মিনিট ভিউ কতজন ছিল, মাত্র 568 জন, মানে কত পার্সেন্ট গেল দেখছেন, কই 57,000 আর কই 568 জন,
মানে 0.1%ও না কিন্তু। সেলস ফানেলের একটা বিষয় আছে, সেলস ফানেল আপনারা শিট দেখাইছিলাম না, সেলস ফানেলের একটা বিষয় হচ্ছে আপনি যদি 100 জন মানুষের অ্যাড দেখান ওটা থেকে 0.3% সেল হবে। আমরা বুঝতে পারছেন, মানে 100% যদি অ্যাড দেখে 100% থেকে 0.1% সেল হবে। তো এই জিনিসটাই তো আপনি এদিকে দেখলেন, সেলস ফানেল ডাটা কি ভুল হয়েছে? ভুল কিন্তু হয় নাই। এত মানুষের থেকে আপনার 1 মিনিট দেখছে এতজন, 1 মিনিটের যে ক্লায়েন্টটা আছে এটা পটেনশিয়াল ক্লায়েন্ট, আর 1 মিনিট থেকে যারা বেশি আছে তারা আপনার বহন পটেনশিয়াল। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে মিনিট ভিউ, টোটাল আপনার কত মিনিট ভিউ হয়েছে? 11 দিন 1 ঘন্টা, মানে আপনার পুরো এই 3 মাসের ভিতরে আপনার 11 দিন 3 ঘন্টা টোটাল ভিউ হয়েছে। কিন্তু তারপরে আমার কি আছে? ডাউন আছে। এদিকে দেখেন এটা হচ্ছে একদম উপরে, এগুলো একদম ডাউন হয়ে গেছে, পেজ একদম ডাউন হয়ে গেছে। কেন পেজ ডাউন হয়ে গেছে? এদিকে হচ্ছে ভিডিও কোয়ালিটি, ভিডিওর যে কন্টেন্ট গুলো আছে, ভিডিও কন্টেন্ট বেশি আপনারে হাইপে রাখে, উপরের দিকে রাখে। আপনি যখন স্টিল কন্টেন্ট দিবেন, স্ট্যাটিক কন্টেন্ট দিবেন, স্ট্যাটিক কন্টেন্ট আপনার রিচ দিবেন, স্ট্যাটিক কন্টেন্টের কোনো রিচ তেমন দেয় না, ওই 2000-3000 মানুষের পরে রিচ শেষ। কিন্তু আপনি যখন ভিডিও দিবেন, হোক এটা ল্যান্ডস্কেপ ভিডিও হোক এটা রিলস ভিডিও, এটা আপনারা রিচ দিবে। আমার কথা বুঝতে পারছেন? কারণ মানুষ ফেসবুকে ঢুকে এখন ভিডিও দেখার জন্য। এরপরে দেখেন কি আমার ইন্টারাকশন কত হয়েছে, মানে কন্টেন্ট নিয়ে ইন্টারাকশন কেমন হয়েছে, মানে আমার পেজের ভিতরে আমি যে কন্টেন্ট গুলো দিচ্ছি এগুলোর ভিতরে লাইক কেমন করছে, কমেন্ট কেমন করছে, শেয়ার কেমন করছে, এই বিষয়টা এদিকে দেন। এদিকে টোটাল কত হয়েছে আমার? 2871, ফলোয়ার থেকে আসছে 1038, আর নন ফলোয়ার থেকে আসছে 1837। এবার দেখেন এই যে মানুষ যে বলে ভিডিও শেষে সাবস্ক্রাইব করার জন্য, ফলো করার জন্য, কেন বলে এই জিনিসটা বুঝতে পারছেন? আপনার ফলোয়ার যারা আছে তারা কিন্তু বেশি দেখতেছে না, দেখতেছে কারা? নন ফলোয়ার। এবার দেখেন ফেসবুক ফলোয়ার, আপনার টোটাল ফেসবুক ফলোয়ার কত আছে? 8100 সামথিং। নিট ফলোয়ার কত হয়েছে? 619 জন। কারণ এই যে নিট ফলোয়ারটা আছে এটা কিন্তু লাইফ টাইম, এটা একদম লাইফ টাইম, পেজে একদম লাইফ টাইম, শুরুর থেকে পেজের শুরু থেকে আজকে পর্যন্ত। এটা কিন্তু আপনি ব্রেকডাউন করতে পারেন না, পেজের লাইকটা আপনার কোনো সময় ব্রেকডাউন করা যায় না। পেজ লাইক সবসময় মানে কনসিস্টেন্সলি একই জিনিস থাকে, লাইফ টাইমে সবসময় থাকে। কিন্তু আপনি এটা দেখতে পারেন যে গত 14 দিনে আপনার কত ফলোয়ার বাড়ছে, এরকম একটা ডাটা দেখা যায়, বা 1 মাসে কত ডাটা বাড়ছে। এবার দেখেন নিট ফলোয়ার কত ছিল আমার? নিট ফলোয়ার হয়েছে আমার 619 জন। কত কমছে আমার? 8.2% কমে গেছে। রিটার্নিং ভিউ কত হয়েছে? মাত্র 14 জন। এদিকে এই যে রিটার্নিং ভিউ, এই যে ভিউগুলো হইতেছে, এদিকে যে ভিউগুলো হইতেছে, এই ভিউগুলোর মধ্যে কতজন আবার দেখছে, মানে 3 মাসের ভিতরে যারা দেখছে কতজন আবার দেখছে? মাত্র কতজন দেখছে? 14 জন। বুঝতে পারছেন বিষয়গুলো? এই যে 14 জন দেখলো, আমার কত পার্সেন্ট ডাউন হয়েছে লাস্ট 3 মাসের হিসাবে? 85.3% আমার ডাউন হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এঙ্গেজ ফলোয়ার, এঙ্গেজ ফলোয়ার নাই, গত 3 মাসে আমার কোনো এঙ্গেজ ফলোয়ার নাই, মানে আমার যে রিটার্নিং ভিউয়ার গুলো আছে তারা আমার সাথে এঙ্গেজ হইতে পারে নাই। কারণ এই জিনিসটা আপনার বাড়াইতে গেলে কি করতে হবে? আপনার কন্টেন্টের ফ্রিকোয়েন্সি বাড়াই দিতে হবে, মানে কন্টেন্ট পোস্ট করা বাড়াই দিতে হবে। যত বেশি আপনি কন্টেন্ট দিবেন, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বলি যে আপনার ডেইলি 3টে পোস্ট করতে হবে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। রাতে একটা মানে রাতের একটার দিকে। আপনার ক্লায়েন্ট কোন সময় মানে ফ্রি টাইমে আছে, মোবাইল হাতে আছে, ওইটা চিন্তা করে এরপরে আপনার কন্টেন্ট গুলো দিতে হবে। এমন সকালে আবার এরকম না যে সকাল 10টার দিকে আমি দিব। সকাল 10টার দিকে ঢাকা শহরের মানুষ বাসে থাকে, কেউ তো ইয়াতে থাকে, অফিসে থাকে, কেউ বা ল্যাপটপ নিয়ে বসে রয়েছে। আপনার বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা সেল করতেছেন, ওই প্রোডাক্টের ক্লায়েন্ট যারা আছে তারা কোন সময় হাতে মোবাইল থাকে, তারা কোন সময় ফ্রি থাকে, ওই সময়টাতে আপনার অ্যাড চালান। দেখবেন 2টার থেকে, এই যে দুপুর 2টার থেকে 4টা পর্যন্ত বা 3টা পর্যন্ত দেখবেন অ্যাড অনেক বেশি থাকে, ফেসবুকের মধ্যে অ্যাড অনেক বেশি আসে। কারণ ওই সময়টাতে বাংলাদেশের মানুষ কি করে? খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার সময় মোবাইলটা হাতে থাকে, এই ভিডিও থেকে ওই ভিডিও থেকে ওইটার ভিতরে অ্যাড চলতে থাকে। এরপরে সকালের দিকে দেখবেন সকাল 7টা থেকে 9টার ভিতরে অ্যাড বেশি চলে। কেন বেশি চলে? কারণ ওই সময়টাতে মানুষ ঘুম থেকে উঠে, মানুষের ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মোবাইলে হাতে নেওয়া। ঠিক আছে? যাদের মনে করেন যে আত্মীয় স্বজন আছে তাহলে আত্মীয় স্বজনের ফোন দেয়, এটা কোন আত্মীয় স্বজন বুঝতে নেন, আত্মীয় স্বজনের মেসেজ দেয়, গুড মর্নিং মেসেজ দেয়, এরপরে সুন্দর করে ফেসবুকে ঢুকে, ফেসবুকে ঢুকার পরে এরপরে অনেক ইন্টারাকশন হয়, এরপরে ফেসবুকে আসে আইসা শুধু অ্যাড দেখে। এগুলো হচ্ছে 7টা থেকে 9টা, 2টা থেকে 3টা, সন্ধ্যা 5টা থেকে 7টা, এগুলো হচ্ছে একদম জেনারিক টাইম, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার জেনারিক টাইম। এগুলোতে আপনি যখন কন্টেন্ট দিবেন রিচ বেশি হবে। কিন্তু আপনার যদি এরকম হয় যে স্পেসিফিক আপনার ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টরা আলাদা আলাদা টাইমে থাকে, এরকম হতে পারে সে বিকাল 4টার দিকে ফ্রি থাকে, তখন আপনি বিকাল 4টার দিকে অ্যাড দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আপনি 2টার দিকে অ্যাড দেন জীবন ওই প্রোডাক্ট সেল করবেন, কারণ সে ফ্রি আছে 4টার দিকে। ওইগুলো আপনার ডিফাইন করতে হয়।
এরপর হচ্ছে ফলোয়ার গ্রোথ। আপনার ফলোয়ার গ্রোথ কত হয়েছে? -13.68%। মানে আপনার ফলোয়ার গ্রোথ কমে গেছে। মানে ফলোয়ার গ্রোথ গুলো কেমনে বাড়ায়? কোশ্চেন এটা না যে ফলোয়ারটা আমি কিভাবে বাড়াবো? প্রথমত হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কন্টেন্ট দিতে হবে। যদি অর্গানিক্যালি বলতেছি, আমি অর্গানিক বলতেছি, প্রথমে অর্গানিক বলবো, এরপরে পেইড বলবো। যদি আপনার ফলোয়ার বাড়াইতে হয় বা অডিয়েন্স বাড়াইতে হয়, প্রচুর পরিমাণে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টের ভিতরে 3 সেকেন্ডের ভিতরে আপনার হুক পয়েন্ট থাকতে হবে, আপনার এঙ্গেজ করাইতে হবে কন্টেন্টের সাথে। কন্টেন্ট এঙ্গেজ করানোর পরে অবশ্যই ভিডিওর শেষে আপনার কল টু অ্যাকশন থাকতে হবে যে ফলোয়ার মানে ফলো করার জন্য। দেখবেন ফেসবুকে যত ভিডিও শেষ হয় ফলো করে দিয়ে যান বা পেজে লাইক করে দিয়ে যান, ঠিক আছে? এমন কোনো ভিডিও পাবেন না যারা বলেন, খুব কম মানুষই আছে যারা বলেন, ঠিক আছে? কিন্তু সব অধিকাংশ মানুষই বলে। কারণ এই যে এই রেশিওটা, এদিকের যে রেশিওটা আছে, এটাই তো আপনারা বুঝতেছেন। এই রেশিওটা যে বুঝতেছে যে আমার পটেনশিয়াল কাস্টমার আছে, কিন্তু পটেনশিয়াল যারা আছে বা পটেনশিয়াল ভিউয়ার যারা আছে তারা আমারে ফলো করতেছে না। তারা ফলো না করে আমার থেকে প্রোডাক্ট নিতেছে বা ফলো না করে আমার থেকে ভ্যালু নিয়ে দিতেছে। তো তুমি আমারে অ্যাপ্রিশিয়েট করো, অ্যাপ্রিশিয়েট করে তুমি আমার থেকে ভ্যালু নাও। এটা হচ্ছে মেইন বিষয়টা। মানে আপনার সাথে আপনার থেকে ভ্যালু নিতেছে কিন্তু আপনারা ভ্যালু দিতেছেন, বিষয়টা হয়ে গেছে এরকম। তো আপনারা কি করতে পারেন, এদিকে অর্গানিক যদি করতে হয়, কন্টেন্ট 3 বেলা 3টা দিতেছেন, 3 বেলা 3টা না দিতে পারলে অন্তত 2টা দিতে হবে কন্টেন্ট। একটা দিলে কাজ করে না, একটা কন্টেন্ট কোনো সময় কাজ করে না। আর যদি একটা কন্টেন্ট দিতে হয়, রেগুলার একটা কন্টেন্ট দিতে হবে। এমন না যে আজকে একটা কন্টেন্ট দিলাম, কালকে একটা কন্টেন্ট দিলাম না, পরশুদিন একটা দিলাম। যদি এরকম হয় যে আপনি একদিন পর পর দিতেছেন, তাহলে রেগুলার একদিন পর পর দিতে হবে। যদি আপনি রেগুলার দেন তাহলে রেগুলার দিতে হবে। যদি এক সপ্তাহ পর পর দেন তাহলে এক সপ্তাহ পর পর দিতে হবে, একই টাইমে দিতে হবে তখন আবার। বুঝতে পারছেন? কোনো টাইম চেঞ্জ করা যাবে না। দেখবেন ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে বা ফেসবুকে যারা ভিডিও পোস্ট করে, তারা যারা কোয়ালিটি ভিডিও বানায়, তারা দেখবেন যে একটা নির্দিষ্ট ডিউরেশনের ভিতরে ভিডিও দেয়, যে 3 দিন পর পর বা একদিন পর পর বা এক সপ্তাহ পর পর। কিন্তু এক সপ্তাহ পর যারা দেয় তারা দেখবেন যে সব, তারা বলে দেয় যে সন্ধ্যা 7টায় আমার ভিডিও আসবে, এরকম কিন্তু বলে দেয়, বা সকাল সন্ধ্যা 5টায় আমার ভিডিও আসবে। কারণ তারা ওই যে ব্যাক এন্ডে যে ইনসাইট গুলো আছে, ওই ইনসাইটে দেখা যায় সবচেয়ে বেশি ক্লায়েন্ট থাকে সন্ধ্যা 7টার দিকে। ইউটিউবে এই জিনিসগুলো দেখা যায় যে কোন সময় আমার সবচেয়ে বেশি ক্লায়েন্টটা আছে। তো যখন আমার সবচেয়ে বেশি পিক আপ টাইম যেটা থাকবে, ওই পিক আপ টাইমে যদি আমি ভিডিওটা দেই তখন আমার রিচটা বেশি হবে। আমার কথা বুঝতে পারছি? তো ওই অর্গানিক বিষয়টা গেল এরকম। এখন হচ্ছে পেইড। পেইড হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আপনি যদি ফলোয়ার গ্রো করাতে চান, পেইড মিডিয়া হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আপনি পেজ লাইক চালাই দেন, পেজ লাইক চালাই দিয়ে আমি আপনার গ্যারান্টি দিলাম, আমি আপনার এই যে পেজ লাইক সব মাইনাসে আছে না, আমি উইদিন 1 ডেজ আমি এটি সব প্রিন্ট করে দিব, সব আপ করে দিব। মানে অ্যাড একটা চালাই দিয়ে সব আপ করে দেবো। এদিকে যতগুলো গ্রিন দেখতেছেন, রেড দেখতেছেন, এটা আমার 24 ঘন্টার কাজ, আমি সব প্রিন্ট করে দেবো। এখন পুরো 3 মাসের যেই স্ট্যাটিস্টিক আছে পুরোটা গ্রিন হয়ে যাবে। কারণ বিষয়টা হচ্ছে অ্যাড এমন একটা বিষয়, আপনি যদি ওরা টাকা দেন, ঠিক করে যদি ধরে দিতে পারেন যে আমার এই জিনিসটা দরকার, সে ওই জিনিসটা করে দেবে। আপনি পেজ লাইক চালাই দেন, পেজ লাইক ক্যাম্পেইন করেন। পেজ লাইক ক্যাম্পেইন করলে কি হবে, এদিকে পেজ লাইকটা বাড়বে, পেজ লাইক বাড়লে আপনার ফলোয়ার গ্রোথ বাড়বে, মাইনাস থেকে প্লাসে চলে যাবে। ফলোয়ার গ্রোথ বাড়লে আপনার এই যে এদিকে যে রিটার্নিং ভিউ আছে, অবশ্যই আমি পেজ লাইক ক্যাম্পেইন ভিডিওতে চালাইতে পারি না। আমার পেজ লাইক ক্যাম্পেইন সবসময় স্টিল ইমেজে চালাইতে হয়। কারণ স্টিল ইমেজে যখন মানে স্ট্যাটিক ইমেজে যখন আমি চালাবো, স্ট্যাটিক ইমেজের ভিতরে আমার ভ্যালু কন্টেন্ট থাকতে হবে। যদি ভ্যালু কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আমার ওইদিকে পেজ লাইক আসবে না। আর যখন আমি ভ্যালু কন্টেন্ট ভ্যালু দিতে পারবো, কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দিতে পারবো, ওই ক্লায়েন্টগুলো আমার পেজের ভিতরে ঢুকবে। পেজের ভিতরে ঢুকে আমি যদি পেজের ভিতরে ভিডিও দিয়ে পুরে রাখি, তখন আমার রিটার্নিং ভিউ বেড়ে যাবে। আমার কথা বুঝতে পারছি? এরপর হচ্ছে নিট ফলোয়ার। নিট ফলোয়ার তো অটোমেটিক পারবো, আপনার যদি এদিকে ফলোয়ার বাড়ে অটোমেটিক আপনার এদিকে নিট ফলোয়ারটা ইনক্রিজ হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? ঝামেলা চলতেছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন কোনো একটা পেজ নিয়ে কাজ করবেন বা পেজের গ্রোথ নিয়ে কাজ করবেন, এজ এ সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু এসএসএম এ আছি, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আছি, পরবর্তীতে আমরা ফেসবুকে অ্যাড ঢুকবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যখন কাজ করবেন, আপনার এই যে ড্যাশবোর্ডটা আছে বা এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনার 100% আপনার মাথায় রাখতে হবে। আপনার যত ডিসিশন মেক করতে হবে সব এই ডাটার উপরে ডিসিশন মেক করতে হবে, যে আমার সমস্যা কই হইতেছে, ভুল কই হইতেছে, কি ঠিক করতে হবে। এগুলো যখন ঠিক করা শুরু করবেন, দেখবেন অটোমেটিক আপনার পেজ গ্রো হইতেছে। এগুলো সব যখন গ্রিন হয়ে যাবে, দেখবেন অটোমেটিক সব গ্রো হইতেছে। আমার কথা বুঝতে পারছি? তোর ডাউট আছে? আচ্ছা, আমরা একটু পেজটা চেঞ্জ করি। দেখেন এতক্ষণ সব কি আছিল, এখন সব কি আছে, গ্রিন হয়ে গেছে না? সব সব পজিটিভ আছে না? এদিকে নেগেটিভ কোনো কিছু আছে? হ্যাঁ,
ফলোয়ার গ্রো হয়েছে, হ্যাঁ। ফলোয়ার নেগেটিভ আছে, ফলোয়ার নেগেটিভ কেন আছে আমি বলতেছি আপনার। দেখেন এদিকে আমার ভিউ কত আছে 4,56,000-এর উপরে, রিচ কত আছে 3,78,000-এর 74,000-এর উপরে, 1 মিনিট ভিউ কত আছে 1.3, এরপরে 1 মিনিট 44, এরকম করে করে আমাদের বিষয়গুলো আছে, ঠিক আছে। এখন দেখেন এদিকে কিন্তু আমার কি আছে 20,000 ফলোয়ার আছে, আমার টোটাল নিট ফলোয়ার হয়েছে কত 4.4, রিটার্নিং ভিউ নাই কারণ এই পেজের ভিতরে আমরা কোনো ভিডিও দেই না। ফল নিট ফলোয়ার গ্রোথ না 99 পয়েন্ট মানে 99.10% এটা কম আছে, 1.10% কম আছে। কেন কম আছে? কারণ এই পেজের ভিতরে আমরা যে হারে পেজ লাইক চালাই ওই পরিমাণ আমরা পেজ লাইক লাস্ট 3 মাসে চালাই না। এই যে 20,000 ফলোয়ার দেখতেছেন না, এটা আমরা গত এক সপ্তাহে নিচ্ছি, মানে 20,000 ফলোয়ার নেই নাই, এটার লাস্ট ইয়ে ছিল মানে 16,000, বাকি 4,000 ফলোয়ার আমরা গত এক সপ্তাহে বাড়াইছি, এই কারণে আপনার এটা মাইনাস দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন আবার এটার ভিতরে অ্যাড চালানো শুরু করব এটা পজিটিভে চলে যাবে। এইগুলোর এটার সাথে কিন্তু এই জায়গার কোনো রিলেশন নাই, এইগুলো আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। আপনার যদি মনে হয় যে আমার পেজের রিচ কমে গেছে তখন আপনি দেখবেন যে রিচের কি অবস্থা, আপনি দেখতেছেন যে আপনার ভিডিওর সাথে মানুষ ইন্টারেক্ট করতেছে না তখন দেখবেন যে 3 সেকেন্ডের কি অবস্থা, আপনি দেখতেছেন 3 সেকেন্ড দেখবেন আর 1 মিনিট দেখবেন, এরপরে দেখবেন যে আপনার ভিডিও ভিউ বাড়তেছে না। ওই যে যারা ইয়া করে ইউটিউবে যারা সরি ফেসবুকে যারা ভিডিও নিয়ে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার, তারা দেখবেন যে ভিডিও ভিউ দেখে যে আমার কত ভিডিও ভিউ হয়েছে, কারণ ভিডিও ভিউ দেখতেছেন যে বাড়তেছে না, তখন আপনি দেখবেন যে মিনিট ভিউ কত হয়েছে, কত মিনিট ভিউ হয়েছে লাস্ট 3 মাসে বা লাস্ট 1 বছরে কত মিনিট ভিউ হয়েছে, বা আপনার ডিউরেশন আপনি যেদিন থেকে উইথড্র করছেন ওই উইথড্র ডেট থেকে টিল আজকে পর্যন্ত কত আপনার মিনিট ভিউ হয়েছে, ওইটা যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও কোয়ালিটি কি নষ্ট হয়ে গেছে না কোয়ালিটি ডাউন হয়ে গেছে, মানুষ দেখতে কেন পছন্দ করছে না এটা আপনি অটোমেটিক বুঝবেন। কন্টেন্ট ইন্টারেকশন, কন্টেন্ট ইন্টারেকশনটা কেন বাড়ছে? কারণ হচ্ছে এই পেজের ভিতরে আমরা যতগুলা পোস্ট যায় প্রতিটা পোস্টের ভিতরে $2 $3 $5 করে আমরা এগুলোর ভিতরে অ্যাড চালাই, বুস্ট করি না, অ্যাড চালাই। বুস্ট একটা, অ্যাড আরেকটা, ঠিক আছে, দুইটাই অ্যাড কিন্তু আলাদা আলাদা, একটার ভিতরে অনেক বেশি কাজ করা যায়, একটার ভিতরে অনেক বেশি কাজ করা যায়। তো অ্যাডের ভিতরে আমরা অনেক বেশি কাজ করতে পারি। তো এর ভিতরে কত আছে 25,000 ইন্টারেকশন আছে, 25,000 ইন্টারেকশন আছে মানে আমার প্রতিটা পোস্টের ভিতরেই 200 আপ রিঅ্যাকশন আছে বা কমেন্ট আছে বা শেয়ার আছে। আমার কথা বুঝতে পারছি, বিষয়টা ক্লিয়ার? দেন নেগেটিভ একটা পেজ দেখাইছি, পজিটিভ একটা পেজ দেখাইছি, তো নেগেটিভও দেখলেন পজিটিভও দেখলেন। এবার আমরা একটু আসি প্ল্যানিং এ। আচ্ছা এদিকে আরেকটা বিষয় আছে কিউমুলেটিভ, এটা কিন্তু ডেইলি হিসাবে আমরা দেখাইছি। কিউমুলেটিভ তো অবশ্যই আমরা বুঝি নাকি, কিউমুলেটিভ ক্রমযোজিত হার, কিউমুলেটিভ আমরা বুঝি না, মনে করেন ক্রমান্বয়ে হার, ক্রমযোজিত হার, ধরেন 1 2 3 4 5 6 এরকম 7 পর্যন্ত আপনি আসছেন। এখন আপনার আরেকটা পার্ট আছে ক্রমযোজিত হার বা কিউমুলেটিভ ছক, একটা কিউমুলেটিভ ছক করছেন, একের জায়গাতে 1 বসাইলেন, আবার ওই 1 এর সাথে নিচে যে 2 আছে ওটা যোগ করে 3 বসালেন, মানে 1 3 5 7 এরকম করে করে বেজোড় সংখ্যাগুলো আসতেছে, মানে একটার সাথে আরেকটা কিউমুলেটিভ হারে যোগ হইতেছে। তো ওই জিনিসটাই আমরা এদিকে কিউমুলেটিভ হারে কানেক্ট করতে পারি। বিষয়টা হয়তো আমি বুঝাতে পারি নাই, যদি না বুঝতে পারেন আইসেন ম্যাটটা করে দেখাই যাও। তো বিষয়টা হচ্ছে যে এদিকে কি হইতেছে, এতক্ষণ আমরা যেটা দেখছি এটা আমরা ডেইলি দেখছি, ডেইলি রিপোর্টিং দেখছি, এখন যেটা আমরা দেখছি কিউমুলেটিভ হারে দেখতেছি, ক্রমযোজিত হারে দেখতেছি। ক্রমযোজিত হারেও আমার কোনো চেঞ্জ আসবে না, কেন চেঞ্জ আসবে না? কারণ এটা আমার কনসিস্টেন্সি একদম কনসিস্টেন্টলি আমি এই পেজের ভিতরে কাজ করে যাচ্ছি, আমি যেই কাজটা করতেছি, যেমন আপনারা যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, মানে আমরা এই পেজের ভিতরে কি কাজ করি, রেগুলার আমরা এর ভিতরে কন্টেন্ট পোস্ট করি, বুঝতে পারছেন, মানে রেগুলার এর ভিতরে একটা বা দুইটা কন্টেন্ট যাবে, এটা ফরজ। এই পেজের ভিতরে যারা ক্লায়েন্ট আছে এটা এই পেজের তাদের কথাই হচ্ছে আমার রেগুলার কম করে হলেও দুইটা কন্টেন্ট চাইতে হবে। দিস ইজ কল সোশ্যাল মিডিয়া। আপনার ক্লায়েন্ট আপনার ডিউরেশন দিয়ে দেবে, টাস্ক দিয়ে দিবে, তো তোমার কাজ হচ্ছে আমার এই পেজের ভিতরে এই কাজগুলো করা, এরকম করে অর্গানিক্যালি বা পেইড। যদি অর্গানিক হয় তাহলে অর্গানিক কাজ করবেন, যদি পেইড হয় তাহলে পেইড কাজ করবেন। যদি অর্গানিক হয় তাহলে আপনার এই ডাটাগুলোর উপরে একদম নির্ভর হতে হবে, এই ডাটাগুলোর উপরে একদম নির্ভর হতে হবে। আর যদি পেইড হয় তখন আপনি অ্যাড যখন দেখবেন তখনই বুঝবেন যে কেমন এটা কাজ করতে হয়। অ্যাড সব পারে, অ্যাড পারে না এমন কোনো কিছু নেই, ঠিক আছে। কিন্তু যখন আপনি অর্গানিক কাজ করবেন, অর্গানিক কাজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই এই ডাটাগুলোরে 100% ভ্যালু দিতে হবে। এই ডাটাগুলো যদি আপনি ভ্যালু না দেন আপনি কোনো সময় অর্গানিক গ্রোথ করাতে পারবেন। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা এদিকে যদি আমি একটু সি মোরে ক্লিক করি, দেখেন আমার যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো আমার শো করতেছে। এবার দেখেন এটা কতজন দেখছে, এই যে কন্টেন্টটা আছে কতজন দেখছে, মানে ধরে নেন 9,800 মতো মানুষ দেখছে, ঠিক আছে।
এর ভিতরে রিঅ্যাকশন করা পড়ছে ধরেন 450 মতো পড়ছে, কমেন্ট করা পড়ছে 8টা পড়ছে, শেয়ার করা হচ্ছে 5টা হয়েছে। এটারে আমরা বলতেছি ইন্টারেকশন। এই যে পার্টটা আছে এটা হচ্ছে আমরা বলতেছি ইন্টারেকশন। বিষয়টা ক্লিয়ার? এতক্ষণ তো মুখে মুখে বলতেছিলাম, এটা হচ্ছে আপনার একদম এটা চিত্রটা, এটার আমরা বলছি ইন্টারেকশন। এবার দেখেন টপ কন্টেন্ট ফরম্যাট। এই যে আমি আর ততক্ষণ বলতেছিলাম যে কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে, কি ধরনের কন্টেন্ট ভালো কাজ করতেছে, এই ডাটাটা আপনি দেখবেন। পাবলিশ কন্টেন্ট কোনটা ভালো কাজ করতেছে আপনার, আপনি ফটো দিয়েছেন কয়টা, 50টা, লিঙ্ক ক্লিক করছে কয়টা, 9টা, রিলস দিছে 7টা, লাইভে গেছে একটা, টেক্সট হচ্ছে একটা, স্টোরি নাই। ঠিক আছে? ফেসবুক রিচ, ফেসবুক রিচের ক্ষেত্রে লিঙ্ক লিঙ্ক ক্লিক হয়েছে আপনার কতগুলা, ফটো হয়েছে, ফটো দিছে কতগুলা, এরপর হচ্ছে মাল্টি ফটো গেছে কতটা, আদার্স হয়েছে কতটা, এরকম আপনি দেখতেছেন। আপনি এদিকে এমনও দেখতে পারবেন যে কোন দেশে থেকে সবচেয়ে বেশি ক্লায়েন্ট আপনার দেখতেছে, মানে আপনার যে ইয়েগুলো হইতেছে মানে ভিউগুলো হইতেছে কোন দেশ থেকে কোন সিটি থেকে বেশি হইতেছে, ওই জিনিসটাও ডাটা পাবেন এদিকে। এরপর দেন অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন কি, মানে আপনার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা আপনার থেকে কয়বার প্রোডাক্টটা কিনছে, মানে একবার তো প্রোডাক্টটা কিনছে, কেনার পরে সে আর কয়বার প্রোডাক্টটা কিনছে, মানে বারবার সে কিনতেছে কিনা, সে আপনার রিটার্নিং কাস্টমার হইতেছে কিনা, ওই জিনিসটা এদিকে বলতেছে। তো এদিকে আপনার দেখেন যে কত কি হইতেছে এদিকে, যেহেতু আমরা এদিকে আমাদের এটা সেলের কোনো পেজ না, এদিকে হচ্ছে আমরা মানুষের জাস্ট রিচ করি, তো আমার ডাটাটা রিচে আসতেছে। তো 3 সেকেন্ড ভিউ করতেছে 1300 মানুষ, এর মধ্যে 15 সেকেন্ড ভিউ করতেছে 310 মানুষ, 1 মিনিট ভিউ করতেছে কতজন, 44 জন। ব্রেকডাউন হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম কি 3 সেকেন্ড ভিউ আর 1 মিনিট ভিউ, এখন আমার 15 সেকেন্ড ভিউ আসতেছে। 15 সেকেন্ড ভিউতে কি বোঝায়, 15 সেকেন্ড ভিউতে আপনার বুঝাইতেছে যে আপনার যে ওই যে হুক পয়েন্টটা আছে, ওই হুক পয়েন্টের পরে কিন্তু আপনি অরিজিনাল কন্টেন্ট ঢুকে গেছেন। আপনার অরিজিনাল কন্টেন্টটার কোয়ালিটি কেমন, ওই জিনিসটা আমরা এই জায়গা থেকে বুঝতে পারি। এখন দেখেন 1300 মানুষ 3 সেকেন্ডে আটকেছে, মানে আপনার হুক পয়েন্ট ভালো ছিল মোটামুটি। ঠিক আছে? ভালো বলা যায় না, কারণ হচ্ছে যে আপনার রিচ করতেছে তো 3 লাখ মানুষের, 3 লাখ মানুষের 1300 মানুষ ইয়ে করতেছে, এটা ভালো না। 1300 মানুষের রিচ করতেছে, 1300 মানুষের থেকে আপনার 15 সেকেন্ডের ভিতরে আউট হয়ে যেতেছে, মানে 13 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত থাকতেছে আপনার 310 জন, আর 1 মিনিট থাকতেছে 44 জন, মানে আপনার ভিডিও দেখতেছে না, বাকি মানুষ আপনার ভিডিও দেখতেছে না। আমার কথা বুঝতে পারছেন? তো ওই সব ক্ষেত্রে আপনার কি করতে হবে, ভিডিওর লেন্থ কমায় আনতে হবে, ভিডিওর লেন্থ কমায় আন না ওই ভিডিওর কোয়ালিটি বাড়াই দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ভিডিওটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, কোনো ডাউট না থাকলে রেজাল্ট, এতক্ষণ যা বলছি এগুলার জাস্ট গ্রাফ। আপনি যদি চান যে ক্লায়েন্টের একটা ডাইনামিক রিপোর্ট দিবেন, যে অনেক সুন্দর করে একটা পিডিএফ করে বা রিপোর্টিং করে গ্রাফ টাফ দিয়ে একটা রিপোর্টিং করে দিবেন, ওই জায়গার থেকে আপনি এটা দিতে পারেন। যেমন আমাদের অনেক সময় বলে যে আমাদের এত তারিখ থেকে এত তারিখের একটা রিপোর্ট লাগবে, ওটাতে ফেসবুক রিচ কেমন হয়েছে, ইমপ্রেশন কত ছিল, টোটাল ফলোয়ার কত ছিল, নিট ফলোয়ার কত ছিল, এগুলো একটা রিপোর্ট করেন। তখন এগুলোরে একটা নিয়ে এটার রিপোর্ট বানাইতে হয়, রিপোর্ট বানায় তাদেরকে প্লেস করতে হয়। যদি কোনো রিপোর্টে ভুল থাকে সেক্ষেত্রে রিভিশন করে দিতে হয়। রিভিশন করে দিতে হয় মানে যে সমস্যাটা ছিল ওটা সমাধান করে দিতে হয়। আমাকে বুঝতে পারছি বিষয়টা? তো এই ডাটাগুলো কোন দিক থেকে নেবেন, এই জায়গা থেকে নেবেন। এখন যদি আপনি এই যে ফেসবুক ভিউটা এক্সপোর্ট করতে চান, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, কিভাবে এক্সপোর্ট করতে চান। আচ্ছা, এদিক থেকে হচ্ছে আমরা জাস্ট এগুলোর রিপোর্টগুলো নিয়ে ডাইনামিক্যালি আমরা রিপোর্টগুলো করতে পারি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এদিকে তেমন কিছু নাই, এগুলো আমি আপনাদেরকে বুঝেছি। এদিকে দেখেন অ্যাড ট্রেন্ডস। অ্যাড ট্রেন্ডস এর বিষয়টা কি, আপনার পেইড রিচ কতগুলো হয়েছে আর পেইড ইমপ্রেশন কতগুলো হয়েছে। আর পেইড রিচ পেইড ইমপ্রেশন বিষয়টা কি, মানে আমি অ্যাড চালায় কতজন মানুষের রিচ করছি, অ্যাড চালায় আমি কতজন মানুষের ইমপ্রেশন করছি। এবার দেখেন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ডাবল হয়ে যায়, ইমপ্রেশন ডাবল হয়ে যায়। এদিকে দেখেন ডাবল কিন্তু হয় নাই, 5 লাখ মানুষ রিচ করছে, 8 লাখ মানুষের ইমপ্রেশন হয়েছে, মানে এই 5 লাখের ভিতরে 8 লাখ মানুষের ইমপ্রেশন করছে। এই 8 লাখ মানুষ কিন্তু বাইরের কেউ না, মানে এই 5 লাখ মানুষরাই 2 বার 3 বার করে অ্যাড দেখাইছে, এটা 8 লাখ হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি? এটারে কয় ইমপ্রেশন, মানে 5 লাখ মানুষরাই 2 বার 3 বার করে যখন দেখাইছে, ধরেন এটার ফ্রিকোয়েন্সি আপনি যখন এই যে ইমপ্রেশনটারে দিয়ে রিচটারে ভাগ করে দিবেন, তখনই আপনার বাইরে যাবে ফ্রিকোয়েন্সি, মানে কত একটা মানুষের কয়বার করে অ্যাড দেখাইছে, ওই ফ্রিকোয়েন্সিটা বাইরে যাবে। বিষয়টা ক্লিয়ার? সমস্যা নাই তো? শিওর? অডিয়েন্স, এই যে এতক্ষণ অডিয়েন্স নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই যে মানুষ বলে আমার বিজনেসের অডিয়েন্স সিগমেন্ট এত বছর থেকে এত বছর, কেমনে কয় দে, শুনতে কি পশ লাগে না যে আরে কত কিছু রিসার্চ করে আসলে উদে। এই যে এদিকে দেন ডাটা, এদিকে দেখা যাচ্ছে আমার এদিকে 18 বছর থেকে 24 বছরে তেমন কোনো রিস্ক নাই। আমার কাজটা করতে গিয়ে হইতেছে 25 বছর থেকে 54 বছরে, 54 বছর তো বাংলাদেশে মানুষ মানে আইসিইউতে থাকে,
ঠিক আছে, ওইটা ধরে লাভ নাই, 45 বছর। আমার এদিকে টার্গেট অডিয়েন্স কারা, 25 থেকে 45, শেষ। ডিসিশন নিয়ে নিছেন না আপনারা কারে টার্গেট করবেন, কোন ইয়ার টার্গেট করবেন। কিন্তু এদিকে আমরা একটা জিনিস টার্গেট করি, দেখবেন আমরা যখন ফেসবুকে টার্গেট করি তখন 18 থেকে 45 টার্গেট করি। কেন 18 থেকে 45 টার্গেট করি? কিছু মানুষ আছে তারা মানে 18 বছর হয় নাই কিন্তু তারা ফেসবুক চালায়, চালায় না? তারাও কিন্তু একটা সময় কিছু না কিছু ক্ষেত্রে, যেমন কাপড়ের প্রোডাক্ট, মেয়ে যারা আছে, কসমেটিক্স, দেখবেন ওদের দূরে দূরে মেয়ে দেখবেন যে কসমেটিক কিনতেছে অনলাইন থেকে, ঠিক আছে, এরকম আমি দেখছি। বা এরকম স্বাভাবিক মার্কেটিং এর এরকম জিনিসপত্র থাকবেই। তো ওই ক্ষেত্রে আমরা 25 থেকে টার্গেট করি না, আমরা টার্গেট করি ওই দিক থেকে 18 থেকে। 18 থেকে টার্গেট করলে আমি 15 বছর মানুষও টার্গেট করতে পারছি, কারণ 15 বছর মানুষ 18 বছর করে ফেসবুকে প্রোফাইল আছে। যেহেতু প্রোফাইল আছে, আমার কাজ হচ্ছে কি, আমি মানুষের কাছে নিয়ে যাই, আমি সেল করতে পারলেই হলো। তো আমরা টার্গেট করি হচ্ছে 18 বছর থেকে। এরপর হচ্ছে টপ সিটি, আমি সবচেয়ে বেশি অ্যাড কোন জায়গায় দেখাই? সবচেয়ে বেশি আমার অ্যাড দেখতেছেন ঢাকাতে, তারপরে কয় চিটাগাঙে, তারপরে রংপুরে, তারপরে খুলনা, এরপরে করে কমে আসতেছে। সবচেয়ে বেশি অ্যাড কোন দেশে দেখতেছেন? সবচেয়ে বেশি অ্যাড দেখতেছেন বাংলাদেশে, কারণ বাংলাদেশে এজেন্সি, বাংলাদেশে দেখতেছে। এরপরে সৌদি আরব, এরপরে সবকিছু এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিছুদিনের ভিতরে চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে যে তাদের কিছু চেঞ্জ আসছে। ওই চেঞ্জগুলো যখন হয়ে যাবে তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মেসেজিং, মেসেজিং এর যে পার্টটা আছে এটা এই পেজের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু আমরা মেসেজিংটা বুঝতে হবে, আমরা একটু অন্য একটা পেজে যাই। কোন পেজে যাইতে পারি? ইনোভেট ডিজিটাল অ্যাড চালায় না এমন কুমিল্লা আইটি, ধরেন কুমিল্লা আইটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই যাবো। আমি সুইচ কেন করতেছি, মানে প্রতিটা জিনিসের আলাদা আলাদা একটা কাজ আছে। ওই পেজের ভিতরে আমার মেসেজ নেওয়া কোনো কাজ নাই, কিন্তু এই পেজের ভিতরে আমার মেসেজ নেওয়া কাজ আছে। এই কারণে আমি এই পেজটা আবার সুইচ করলাম। দেন টোটাল কন্ট্যাক্টস, মানে টোটাল আমারে গত 3 মাসে 584 জন মেসেজ করছে, ঠিক আছে। লাস্ট 3 মাস থেকে কম করছে, কত পার্সেন্ট কম করছে? 27.3% মানুষ কম করছে আমার মেসেজ করছে, ঠিক আছে। এর ভিতরে মেসেজ কনভার্সন হয়েছে কতজন? স্টার্ট হয়েছে আমার 630 জন, 630টা মেসেজ আমার কনভার্সন, মানে কনভার্সন হয়েছে লাস্ট 3 মাসে। এর মানে কি এই যে 603 জন যে কনভার্সন হয়েছে, 603 জনই আমার কোর্স কিনছে? এর মানে কিন্তু এই না। এর মানে হচ্ছে যে সে আমার সাথে কনসিডার করছিল, কনসিডার করার পরে আরেকটা স্টেজ আছে আপনার ডিসিশন মেকিং স্টেজ। ডিসিশন মেকিং স্টেজ কোন সময় নেয়? যখন এই যে ইনস্টিটিউটে আসে তখন সে ডিসিশন মেক করে। কনসিডার করার পরে কিন্তু মানুষ ইনস্টিটিউটে আসে। আপনারা যখন এই জায়গাতে এসে ভর্তি হয়েছেন, আপনি যখন বাড়িতে ছিলেন যে আপনার মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করা দরকার, আপনি কনসিডার করছেন, তখন নিজে কনসিডার করছেন। কারণ কোন কোন ইনস্টিটিউটে করবেন ওইটাও কনসিডার করছেন, যে কুমিল্লা আইটিতে কনসিডার করলেন, কুমিল্লা আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন। এরপরে কুমিল্লা আইটিতে আসছেন, ডিসিশন মেক করে কুমিল্লা আইটিতে আসছেন। আসার পরে আপনি এসআরওর সাথে কথা বলছেন, বলার পরে আপনি যখন টাকাটা দিয়েছেন তখন কনভার্সন হয়েছে। এর আগে কিন্তু কনভার্সন হয়নি। এদিকে বলা আছে কি কনভার্সন স্টার্টেড, মানে আমার কনভার্সনের কথাবার্তা, কনভারসেশনের কথাবার্তা মাত্র শুরু হয়েছে। কতজনের সাথে? 630 জনের সাথে। এর মানে না যে সেল ক্লোজ হয়েছে। 630 জনের সাথে সেল ক্লোজ হয় নাই। 630 জনের সাথে ক্লোজ হইতো আপনার এত এরকম থাকতো না, এদিকে জায়গা দেওয়া যেত না হইলে, ঠিক আছে। মানে যে কোনো কোর্সে জায়গা দেওয়া যেত না হইলে। এবার দেখেন অর্গানিক মেসেজ কয়টা ছিল? অর্গানিক মেসেজ ছিল 65, আর পেইড মেসেজ করা ছিল 519টা। বিষয়টা ক্লিয়ার? ইম্পর্টেন্ট বিষয়টা নিচে আছে। নিউ কন্ট্যাক্ট কয়টা হয়েছে? 505টা। রিটার্নিং মানে আমারে সে আগে মেসেজ দিয়েছিল, পরবর্তীতে আবার মেসেজ দিছে, এরকম কতজন আছে? 79 জন। অর্গানিক দিছে 22 জন, অর্গানিক নিউ দিছে 40 জন, পেড দিছে 465 জন, আর পেড দিছে এদিক থেকে রিটার্নিং দিছে হচ্ছে আপনার 57 জন। রিটার্নিং খারাপ না, রিটার্নিং মোটামুটি ভালো। এখন ওয়ার্ডার ক্রিয়েটেড এটা আপনার কোন জায়গার ক্ষেত্রে কাজ করে? যদি আমার কোনো সিআরএম কানেক্ট করা থাকে আমার বিজনেস ম্যানেজারের সাথে, মানে মেটা সুইটের সাথে, ওইদিকে আমার যে ওয়ার্ডার হয়, কোনো ওয়ার্ডার হইলে ওই ওয়ার্ডারটা আমার দিকে শো করে। এদিকে আমার প্রাইস শো করবে, এদিকে যদি লিড হয় তাহলে লিড শো করবে, যদি টাকা হয় তাহলে টাকা শো করবে, ঠিক আছে। মানে কত টাকা সেল করলেন ওই টাকা সহ আপনার এদিকে শো করবে। গেল এটা। ডেইলি রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিভনেস জিনিসটা কি? রেসপন্সিভ জিনিসটা হচ্ছে যে আপনার কাছে একটা মেসেজ আসছে, ওই মেসেজটা আপনি কত দ্রুত মেসেজ সেন্ড করছেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি কোনো একটা মানুষের পছন্দ করেন, ঠিক আছে, আপনার কাছে যখন ওই মানুষের মেসেজ যায় আপনি কতক্ষণের ভিতরে মেসেজ দেন? উইথ এ সেকেন্ড, চোখের পলকেই হাই, অন্তত হাই, বড় মেসেজ হইলে ওয়েট করো, মানে মেসেজ তো দেন, মানে উইথ এ সেকেন্ডে দেন না। কিন্তু আপনি একটা মানুষের পছন্দ করেন না, তার মেসেজটা আপনি কতক্ষণ সময় রিপ্লাই দেন?
ফালাই রাখেন, করে থাক, আর্কাইভ করে দেন, রেস্ট্রিক্টেড করে দেন, এরকম করে রাখেন না? তো এই যে আপনি একটা মানুষের পছন্দ করেন না, আরেকটা মানুষের পছন্দ করেন, ঠিক আছে? ধরলাম পছন্দ বাদ দেন, আপনার আম্মার মেসেজ উইথ আ সেকেন্ডে মেসেজ দিবেন না? কিন্তু ধরেন আপনার একটা বন্ধুর মেসেজ, যার লগে আপনি গালাগালি করছেন কিছুদিন আগে, তার মেসেজে তো রিপ্লাই দিবেন না আপনি, ঠিক না? তো ওই যে রিপ্লাইটা দিলেন না, এটা আপনার সম্পর্কে একটা হানি ঘটাইলো না? এস সেম এস আপনার বিজনেসও হানি ঘটাবে। কিভাবে হানি ঘটাবে? আপনার আপনার যে রেসপন্স রেটটা আছে, রেসপন্স রেট বেড়ে যাবে। আপনার রেসপন্স রেট সবসময় ডাউন রাখতে হবে, যত ডাউন রাখা যায়। এদিকে কত আছে? 56%। এটা 10% এর বিলো 10% রাখতে হবে। মানে উইথ আ সেকেন্ড আপনার কাছে একটা মেসেজ ঢুকছে, মেসেজ দিয়ে দিতে হবে, সাথে সাথে মেসেজে রিপ্লাই দিতে হবে। মানে কোনো ধরনের সেকেন্ড, একটা সেকেন্ড রিপ্লাই মিস করা যাবে না। এর মানে এত সিরিয়াসও না। আপনি 1 ঘন্টা একটা ডিউরেশন নিতে পারেন, আপনি যত কিছুই করেন রেসপন্স রেট 1 ঘন্টা দেখাবে, উইদিন 1 আওয়ার্স এর ভিতরে আপনি রেসপন্স করবেন। কিন্তু এই 1 আওয়ার যাতে 2 আওয়ার না হয়। 2 আওয়ার হয়ে গেলে কি হবে? আপনি যে অ্যাড গুলো চালাইতেছেন না, অ্যাড যখন আপনি চালান, অ্যাড এর মানে কিন্তু এরকম না যে অ্যাড শুধু কাস্টমার এন্ডে কাজ করে। অ্যাড দেখে যে আমার অ্যাডটা দিল, যে অ্যাডভার্টাইজার অ্যাডটা দিল, তার আসলে অ্যাডটা চালানোর পরে অ্যাক্টিভিটি কি। এখন যদি দেখে যে অ্যাক্টিভিটি খারাপ, ফেসবুক কি কোনো ক্লায়েন্ট আপনারা আইনা দিব? ফেসবুকের কিন্তু রেপুটেশন নষ্ট হয়ে যাবে ওই জায়গাতে। যে একটা অ্যাড দেখলো, সে মেসেজ দিল, মেসেজের রিপ্লাইটা সে পাইলো না, তখন দ্বিতীয়বার সে যখন ফেসবুকে আসা অর্ডার করতে যাবে, সে মেসেজ করতে একটু হীনমন্যতায় ভুগবে। তো ফেসবুক কোনো সময় এই জিনিসটা পছন্দ করে না, এই কারণে এরকম রেসপন্স রেট রাখছে। আপনার রেসপন্স রেট যত নিচের দিকে রাখবেন, তত বেশি দেখবেন যে আপনার মেসেজের হার বাড়তেছে বা মেসেজের কোয়ালিটি ভালো হইতেছে, আপনার অ্যাডের কোয়ালিটি ভালো হইতেছে। আমার কথা বুঝতে পারছি? এবার দেন রেসপন্স রেট, এতক্ষণ রেসপন্স রেট নিয়ে কথা বলতেছিলাম, এটা কত ঘন্টা আছে? 3 ঘন্টা। এটা সবসময় কত থাকতে হবে? 1 আওয়ার। 1 আওয়ার এটা থাকবেই, আপনি 1 আওয়ার থেকে নামাইতে পারবেন কোন সময়। এটা ফাইবারে গেলেও দেখবেন যে রেসপন্স রেট 1 আওয়ার, যত জায়গাতে রেসপন্স রেট আছে 1 আওয়ার। কারণ প্রতিটা সোশ্যাল মিডিয়া বা মার্কেট প্লেস 1 আওয়ারের একটা আপনারে ফ্রি টাইম দেয়, যে 1 ঘন্টার ভিতরে তুমি রেসপন্সটা দিয়ে দাও। আপনি যদি 1 ঘন্টা 1 মিনিট পরে রেসপন্স এটা 2 ঘন্টা দেখা বসে। 1 ঘন্টা 1 মিনিট পরে আপনি রেসপন্সটা করছেন, বা 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডের ভিতরে আপনি রেসপন্সটা করছেন, এটা 2 ঘন্টা হয়ে যাবে রেসপন্স রেট। আমার কথা বুঝতে পারছি? তো এটা সবসময় কি করবেন? 1 ঘন্টার ভিতরে আপনি মেসেজ রিপ্লাই করার চেষ্টা করবেন। আমার কথা বুঝতে পারছি? তাহলে দেখবেন যে এই রেসপন্স রেট কমে আসবে, আপনার এটা 3 আওয়ার টু 1 আওয়ারে কনভার্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এই জিনিসগুলো বুঝাই আসছি। তারপরে একটু দেখেন যে আমার একটা মেসেজ আনতে কত টাকা খরচ হয়। আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে, তুমি যে আমার মেসেজ আনবা, তুমি যে আমার কাজ করবা, তুমি কি মনে করো আমার যে বিজনেসটা আছে, এই বিজনেসটা তো নিয়ে তো আপনি অবশ্যই আগে কাজ করছেন, এই কারণে তারা পিচ করছেন। তখন আপনারা বলতে পারে, তুমি যে এই বিজনেসতে কাজ করবা, তোমার একটা মেসেজ আনতে কত টাকা খরচ হইতে পারে, বা কত সেন্ট তোমার খরচ হইতে পারে। একটা ফোরকাস্ট রিপোর্ট সে আপনার কাছে চাইবে, যে তুমি, আমি যদি তোমার $20 দেই, সেক্ষেত্রে তুমি কত মেসেজ আনতে পারবা, একটা মেসেজ আনতে তোমার কত ডলার খরচ হইতে পারে। একটা ফোরকাস্ট রিপোর্ট, ফোরকাস্ট রিপোর্ট কোনো সময় স্পেসিফিক হয় না, মানে এটা সত্যি হয় না। এটা একটা কি হয়, মানে একটা ধরেন একটা মরিচিকার মতো হয়, যে এরকম হইতে পারে। এর মানে এটা যে 100% হবে, এটা হইতে পারে। কিন্তু এদিকের যে রিপোর্টটা আছে, এটা একদম 100% রিপোর্ট। যেমন ধরেন $21 আমি স্পেন্ড করলে আমার 588টা মেসেজ আসবে, তার ভিতরে আমার প্রতিটা মেসেজের জন্য 0.04 সেন্ট করে কাটবে। আমার কথা বুঝতে পারছি? তাহলে আপনি ক্লায়েন্টরা বলতে পারবেন না যে আপনি যদি আপনার পেজের ভিতরে $21 ইয়ে করেন, বা $22 আপনি স্পেন্ড করেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনার জন্য 500, বা একটু কমায় বলেন, ক্লায়েন্টের সবসময় একটু কম বলবেন। কম বললে হইব কি, যখন বেশি পাবো সে খুশি হইব, কিন্তু আপনি বেশি বলতেছেন কম পাইতেছে, তখন সে আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। আমি সবসময় কি করি, যখন কাজ করতে যাই ক্লায়েন্টের সাথে, জানি আমি এটা 2000 হইব, কিন্তু আমি সবসময় তারা বলি 1800। কেন 1800 বলি? আমি জানি এটা 1800 নিচে দিব নয় এখন। আমি একদম সর্বনিম্নটা বলি, সর্বোচ্চ পাইলে সে খুশি হয়ে যায়। আর যদি এরকম না বলতে চান, তাহলে মাঝামাঝি বলবেন, মাঝামাঝি বললেও মানে সে মাইনে নেয়। তো এরকম যদি বলেন যে আপনি $21 বা $22 যদি স্পেন্ড করেন, তাহলে এত কষ্টের ভিতরে, প্রতি মেসেজে এত কষ্টের ভিতরে আমি আপনারে 500টা মেসেজ এনে দিতে পারবো, বা ধরেন 450 মেসেজ আনতে পারবো। 450 মেসেজ আনার কথা বলে যদি 588টা মেসেজ আনেন, তাহলে সে অটোমেটিক খুশি হবে না? খারাপ লাগার তো কোনো কারণ নেই যে বেশি বেশি মেসেজ আসছে। এই হচ্ছে বিষয়টা। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, এরপরে কোথায় ছিলাম আমরা? এটা তো আমরা আছি অডিয়েন্সে।
অডিয়েন্স তো দেখা গেছি না, বেঞ্চমার্ক। কম্পিউটার রিসার্চের নাম শুনছেন? কম্পিউটার রিসার্চ, কম্পিউটার প্রতিযোগী, কম্পিটিটর, কম্পিউটার রিসার্চ। এই কম্পিউটার রিসার্চ যে বিষয়টা আছে, আমরা ফেসবুকের ভিতরে আমাদের যে কম্পিউটার আছে, মানে আমি যে বিজনেসটা নিয়ে কাজ করতেছি, ওই সমপরিমাণ, ওই সম, কি বলে, মানে ওই লেভেলেরই বিজনেস যারা করতেছে তারা কি অবস্থায় আছে আর আমি কি অবস্থায় আছি, ওই জিনিসটা সম্পর্কে আমি জানতে পারি। তো আমি যদি এই পেজে ইয়ে করি, সুইচ করি, এই পেজটা সুইচ করে আমি এই পেজটা থেকে আপনাদেরকে দেখাই। দেখেন ফেসবুক ফলোয়ার কত আছে এগুলো আমরা দেখে আসছি, নিট ফলোয়ার কত আমি দেখে আসছি, আমার কন্টেন্ট ইন্টারেকশন কত এগুলো আমি দেখে আসছি। হায়ার দেন আদার্স, এদিকে দেখেন একটা জিনিস তারা বলতেছে যে হায়ার দেন আদার্স। হায়ার দেন আদার্স মানে কি? মানে আমার সমপক্ষের যারা আছে, সমপক্ষের যারা আছে তাদের থেকে আমার পেজের যে কোয়ালিটিটা আছে ওই কোয়ালিটিটা তাদের থেকে ভালো। কথাটা বুঝতে পারছি? মানে আমার যে পেজটা আছে বা আমি যে কাজটা করতেছি এটা ওই অন্যদের থেকে ভালো। এবার আমি জিনিসটা এটাতে বললো সে কি, আমি বিশ্বাস করবো কেমন যে আসলেই ভালো? এবার দেখেন একটা অপশন আছে বিজনেস টু ওয়াচ। বিজনেস টু ওয়াচে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এদিকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার যে কম্পিটিটর আছে, কম্পিটিটর তারা আসলে কার। আপনি ওই কম্পিটিটর একটা লিস্ট করতে পারবেন, এই জায়গার ভিতরে একটা কম্পিটিটর লিস্ট করতে পারবেন। ফেসবুকে আপনি বলতে পারবেন যে আমার সমপক্ষের তারা হচ্ছে আমার কম্পিটিটর। এই কম্পিটিটর যারা আছে তাদেরকে আমি লিস্ট করলাম, এবার তুমি আমরা বলো তাদের কি অবস্থা আর আমার কি অবস্থা। বুঝতে পারছেন? এবার দেখেন সেন্টার সিএলপি এর কি অবস্থা আছে, পেজ লাইক আছে 20,000 প্লাস, পেজ লাইক চেঞ্জ হয়েছে, মানে টোটাল এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে 4,000 লাইক আমরা গত সপ্তাহে বাড়াইছি, 4,000 লাইক ইনক্রিজ হয়েছে। পেজের পাবলিক কন্টেন্ট কয়টা পড়ছে, 25টা পড়ছে, মানে রেগুলার কন্টেন্ট পোস্ট হয়েছে এর ভিতরে, এই কারণে 25টা পোস্ট আছে, বাড়তেছে। ডাব্লিউবিবি যে অর্গানাইজেশনটা আছে এটাতে পেজ লাইক আছে 12,000 প্লাস, মাত্র পেজ তারা এই যে যে ডিউরেশনটা দেখতেছেন, এদিকে যে ডিউরেশনটা দেখতেছেন এই ডিউরেশনে তারা দিয়েছে মাত্র 9টা পোস্ট, আর পেজ সরি লাইক বাড়ছে 9টা, আর পোস্টের পোস্ট দিচ্ছে 14টা। আর্ক ফাউন্ডেশনে তারা পেজ লাইক বাড়ছে 57টা, টোটাল পেজ লাইক হচ্ছে 3K প্লাস, আর হচ্ছে কন্টেন্ট দিচ্ছে 19টা। ঠিক আছে, এদিক থেকে আমি দেখতে পারলাম কি তাদের পেজের হেলথের কি অবস্থা। এখন আপনি বলতে পারেন যে এই জায়গায় তো 3টে অ্যাড করছেন, আমি যদি আরো অ্যাড করতে চাই কি করবো? তখন সুন্দর করে বিজনেসে অ্যাড করেন, অ্যাড বিজনেস অ্যাড করে আপনার যে কম্পিউটার আছে ওই কম্পিউটারের নাম সার্চ করেন, নাম সার্চ করে ওর যে পেজটা আসবে ওই পেজটা বসাই দিবেন। ধরেন টাচ, টাচ, ধরেন এটা আমি নিলাম, দিক থেকে কোনো একটা নেই, ধরেন এটা নিলাম, এটা নিলাম, ফিনিশ করেন, ফিনিশ করলে দেখবেন যে এই জায়গাতে কানেক্ট হয়ে গেছে। দেখছেন? কিছু কিন্তু করি নাই, জাস্ট এদিক থেকে গেলাম, ওর নামটা সার্চ করলাম, আপনার যে কম্পিউটার আছে তার নাম তো অবশ্যই আপনি জানবেন, ওই কম্পিউটারের নামটা এদিকে সার্চ করবেন, সার্চ করে এদিকে ফিনিশ দিবেন, ফিনিশ দিলে সে কানেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ওই যে যে কম্পিউটার আছে সে জানবো না আপনি যে এদিকে কিছু একটা করতেছেন, ওরে যে আপনি ফলো আপে রাখছেন সে কিন্তু জানবে না। ধরেন এসিআই এর যে এসিআইও ধরেন গুঁড়ামরিচ বানায়, রাঁধুনিও গুঁড়ামরিচ বানায়, রাঁধুনি আর এসিআই কি এক কোম্পানি? এক কোম্পানি, দুইজনে কিন্তু গুঁড়ামরিচ বানায়। এই যে স্কোয়ার, রাইট, থ্যাংক ইউ। তো রাঁধুনিও গুঁড়া মরিচ বানায়, লাল মরিচটা গুঁড়া করে, এসিআইও করে, দুইটাই গুঁড়া মরিচ, কিন্তু দুইজন যখন মার্কেটিং করে দুইজন দুইটা বৈশিষ্ট্য দিয়ে মার্কেটিং করে। একজনে বলে আমার মরিচ অনেক ঝাল, অল্প দিলে অনেক কাজ হয়ে যায়, আরেকজনে বলে যে আমারটা অনেক কোয়ালিটিফুল, ঠিক আছে, একদম অরিজিনাল মরিচ। তো এই জিনিসটাতে তারা করতেছে, এই যে রিসার্চ গুলো ব্যাকএন্ডে তারা করতেছে, এসিআইটা কি স্কোয়ার বুঝতেছে বা স্কোয়ারটা কি এসিআই বুঝতেছে, প্রতিটা কোম্পানি বড় হইতেছে রিসার্চের মাধ্যমে। রিসার্চ নাই দেশও ডেভেলপমেন্ট হবো না, কোম্পানিও ডেভেলপমেন্ট হবো না, বিজনেস তো হইবই না। ঠিক আছে, তো আপনার কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে, SWOT, স্লট অ্যানালাইসিস। এই স্লট অ্যানালাইসিস যত বেশি আমরা করবো তত বেশি আমরা এদিক থেকে ডাটা ইনফরমেশন পাবো। এবার দেখেন এদিক থেকে যদি আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই কারণ এরা হচ্ছে আমার কোনো কাজের না। আমার এইটা হচ্ছে আমার আমার অর্গানাইজেশন, আর এই দুইটা হচ্ছে বাংলাদেশের বড় বড় দুইটা অর্গানাইজেশন। কারণ এই দুইটা অর্গানাইজেশনের সাথে আমার যে অর্গানাইজেশনটা আছে এটার আমরা বিট করতেছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের মানে ক্লায়েন্টের মেইন ডিমান্ড হচ্ছে আমরা সবসময় উপরের দিকে থাকতে হবে। উপরের দিকে থাকলে কি হবে, তারা ইনভেস্টমেন্ট বেশি পাবে।
তারা যত বেশি অ্যাক্টিভিটিতে থাকবে তত বেশি তারা ইনভেস্টমেন্ট আনতে পারবে। আপনারা বুঝতে পারছেন? যত বেশি ফোকাস তত বেশি ইনভেস্টমেন্ট তাদের। তো ওই জায়গা থেকে সবসময় আমাদের উপরের দিকে থাকতে হবে। আর এই দুইটা অর্গানাইজেশনের উপরে আর কোনো অর্গানাইজেশন নাই, এই কারণে আমরা এই দুইটারই রাখছি আর আমাদেরটা রাখছি। আমার কথা ক্লিয়ার? রিসার্চের বিষয় মানে এদিক থেকে এটা ছোটখাটো একটা রিসার্চ, এটা এমন কিছু না এটা বিশাল কোনো একটা রিসার্চ। এটা জাস্ট আমি দেখতেছি যে আমার ফেসবুকের ভিতরে আমার পজিশনটা কেমন আছে, আমার যে কম্পিউটার আছে ওই কম্পিউটারের বিপরীতে আমার পজিশনটা কেমন আছে, ফেসবুক পজিশনিং আর কি। মার্কেট পজিশনিং যেমন, এটা হচ্ছে ফেসবুক মার্কেট পজিশনিং। এই পজিশনিংটা আমি জাস্ট দেখলাম এদিক থেকে। আর এদিক থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে হায়ার আছে কিনা, আপনি উপরের দিকে আছেন কিনা। আর যদি এটা যদি লো থাকে তখন এটা কিন্তু লেয়া থাকবে যে লোয়ার দেন আদার্স। লোয়ার দেন আদার্স মানে হচ্ছে আপনার এদিকে কাজ করতে হবে। আর ক্লায়েন্ট যদি আপনার সাথে হেল্প না করে, যেমন এই ক্লায়েন্টটা যদি বলেন যে ভাই পেজ লাইক চালাইতে হবে, চালাই দেন। ভাই পোস্ট অ্যাড চালাইতে হবে, চালাই দেন। কন্টেন্ট বানাইতে হবে, বানাই ফেলেন। আপনারা বানাই দেন, আমরাই বানাই দিতেছি, মানে ওনাদের কোনো না নেই, যেটা বলবেন ওনারা এটাই করে দেবে। তো এরকম যদি ক্লায়েন্ট হয় আপনি কাজ করে মজা পাবেন। আর যদি ক্লায়েন্ট এরকম হয় না আপনার $100 আপনার বাজেট, $100 ভিতরে আপনার গ্রো করতে হবে, তখন আপনার অর্গানিক নিয়ে খেলতে হবে, অ্যাডও চালাইতে হবে, অর্গানিক করে খেলতে হবে। কিন্তু আমরা কিন্তু এই পেজের ভিতরে অর্গানিক কিছুই করি না। কারণ তাদের বাজেট আছে, তারা ঘুমিয়ে অ্যাড চালায়। তাদের কথা হচ্ছে আপনার কোনো অর্গানিক কিছু দরকার নেই, অ্যাড চালাবে। বুঝতে পারছেন? তো ওই জায়গা থেকে আমাদের তেমন কোনো প্রেশার হয় না। এবার দেখেন কন্টেন্ট, কন্টেন্টে কি আছে, ওই জায়গাতে কোনো সমস্যা নাই তো। কন্টেন্টের জিনিসটা আমি এতক্ষণ আপনার কিছুক্ষণ আগে আপনাদের দেখাই গেছি। এই বিষয়গুলোই হচ্ছে ওভারভিউতে আছে, এড়িয়ে গেলে আপনারা দেখতে পারবেন কোন কন্টেন্টের কি অবস্থা হয়েছে না হয়েছে। ওই জিনিসটাও কিছুক্ষণ আগে দেখছেন আপনারা, এই যে এই জিনিসটা দেখে আসছেন না, একদম বিক্রয়িত এই জিনিসটা দেখছেন। এই হচ্ছে বিষয়। আর আর্নিং হলে ভিডিও থেকে কত আর্নিং হয়েছে এই জিনিসগুলো দেখে নিও, এটা দেখানোর কিছু না। ইনবক্স, ইনবক্স আমরা যখন পেজে যাই, কোনো একটা পেজে যখন যাই, ওইটা যখন আমরা ইনবক্সে ক্লিক করি তখন আমাদেরকে এই জায়গায় রিডাইরেক্ট করে, মানে বিজনেস ম্যানেজারে বা মেটা সুইটের ভিতরে রিডাইরেক্ট করে দেয়। তো আমরা সবসময় মেটা সুইটে যেহেতু এসে ম্যাচ করতে হয়, আমরা এই কারণে বা পুরা ম্যানেজমেন্ট করার জন্য আমরা সবসময় মেটা সুইটের ভিতরেই থাকি, আমরা মেটা সুইটের বাইরে যাই না। আমার কথা বুঝতে পারছি? আপনার অটোমেশন দেখছিলেন? ফেসবুক পেজ খোলার সময় অটোমেশন দেখছিলেন? অটোমেশন দেখছিলেন? আচ্ছা, সমস্যা নেই। এদিকে দেখেন মেসেজের, মেসেজে তো বেশি কিছু দেখানোর নাই। মেসেজের কথা হচ্ছে যে আপনার দিকে মেসেজ আসবে, আপনি মেসেজে ফলো আপ করবেন, মেসেজ রিপ্লাই দিবেন, কনভারসেশন করবেন। যত সুন্দর করে কনভারসেশন করবেন তত বেশি আপনার সেল জেনারেট করতে পারবেন। এদিকের মেইন বিষয় হচ্ছে ক্লায়েন্টরা সবচেয়ে বেশি ভুল যে জায়গাতে করে, বিশেষ করে কাপড়ের ব্যবসা যারা করে বাংলাদেশে, প্রাইস কত? 1000 টাকা। আপনি 1000 টাকার একটা প্রোডাক্ট বেচবেন, আপনি রিপ্লাই দিয়েছেন প্রাইস কত, ওইটার রিপ্লাই দিয়েছেন 1000 টাকা। জীবনে এই প্রোডাক্ট কিনবো কেউ? কেউ কিনবো না। ক্লায়েন্ট আপনারে যত খারাপভাবে জিজ্ঞেস করুক, আপনার রিপ্লাই হবে সবচেয়ে সুন্দর। মানে আপনার একদিন একটা কথা বলছিলাম যে আপনার, আপনি যদি সেলার হন, এটা ওই যে যারা সেলস নিয়ে কাজ করে তারা এই জিনিসটা, আমি একটা সেলস এর কোর্স করছিলাম, মানে ওয়ান ডে ওয়ার্কশপের মতো আর কি। ওই যে যিনি ছিল উনি বলতেছিল যারা সেলস নিয়ে কাজ করে বা সেল যারা করে, তারা যখন সেলস পিচ দেয় তাদের এমন হইতে হবে সামনে যে ব্যক্তিরা সে সেলস পিচ দিতেছে ওই ব্যক্তি যাতে মনে করে যে মানে যে সেলস পিচটা দিতেছে তার জন্ম হয়েছে তার ওই প্রোডাক্টটা সেল করানোর জন্য বা তার সার্ভিসটা দেওয়ার জন্য, মানে ওই ব্যক্তি যাতে জন্ম হয়েছে ওই ব্যক্তির সার্ভিস দেওয়ার জন্য, এরকম যাতে ফিল করে। মানে প্রায়োরিটি দিতে হবে, আপনার সেলারের প্রায়োরিটি দিতে হবে। অ্যাজ এ বায়ার আপনার সবসময় সেলারের প্রায়োরিটি দিতে হবে। এখন যদি আপনারা বলে, মানুষ কি করে, সেলার বা যারা বায়ার আছে তারা কি করে, একটা প্রোডাক্ট কিনবে, তারা পিপি, পিপির মানে কি, প্রাইস প্লিজ। আপনিও কি লিখবেন যে 1200 টাকা দেখে সেন্ড করে দিবেন? যদি আপনি এটা করেন দেখবেন আপনার সেলের রিটেনশন, সেল কমে গেছে। কিন্তু আপনি যদি এই জিনিসটা লেখেন যে আসসালামু আলাইকুম স্যার, আপনার পেজের নামটা দেন, ধরেন আর্টিমাস, আর্টিমাসে আপনাকে স্বাগতম, আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন এটার ফিচার অ্যান্ড বেনিফিটস দিলেন, দেওয়ার পরে আপনি যদি এত তারিখের ভিতরে আমাদের এই প্রোডাক্টটি কিনেন তাহলে এত % ডিসকাউন্ট পাচ্ছেন, আমাদের প্রোডাক্টের প্রাইস এত, ডিসকাউন্ট করে আমাদের প্রাইস এত। আপনি সুন্দর করে জিনিসটা লিখলেন না, দেখার পরে আপনি পাঠিয়ে দেন, দেখবেন ওই যে ব্যক্তি যদি আসলে কিনার আগ্রহ থাকে সে আপনার দ্বিতীয়বার মেসেজ করবে। কিন্তু আপনার সে কিন্তু পিপি লিখছিল, পিপি লেখার পরে আমি এই কন্টেন্টটা লিখছি, এত বড় একটা কন্টেন্ট লিখছি, তার আমি একটা এফোর্ট দিলাম, এত সুন্দর করে দিলাম, তারে বললাম যদি সে আমার পেজে যদি ইংলিশ কনভারসেশন হয়, ইংলিশ কনভারসেশন আমি মেসেজ করব, যদি বাংলা হয় তাহলে আমি বাংলাতে করব, যদি এটা মুসলিম রিলেটেড হয় আমি আর সালাম দিয়ে শুরু করতে পারি,
হাই হ্যালো দিয়ে করতে পারি, বা বাংলার যে কোনো সম্বোধন দিয়ে করতে পারি। যদি হিন্দু ফোকাস বা অন্য কোনো ধর্মের ফোকাস হয়, সেক্ষেত্রে ওইটা আমরা ফোকাস করতে পারি। ঠিক আছে, এটা বিজনেস টু বিজনেস আপনার কাস্টমার সেগমেন্টের উপরে ডিপেন্ড করে। এখন ধরেন আপনার কোনো একটা ধরেন কি বলে বৌদ্ধ ধর্মের কোনো একটা মানুষ মেসেজ করছে, আপনি নাম দেখে বুঝছেন সে একটা বৌদ্ধ, তারে আপনি হাত করার ইয়ে কি, ওয়ে কি, সুন্দর করে তার যে ধর্মের যে ইয়াটা আছে না, ওইটা আপনি ওরা পিচ করেন। যে তারা কি কয়, নমস্কার কয় বা সামথিং কিছু একটা কইতে পারে, যাই বলে ওইটা আপনি ওরা পিচ করেন। হিন্দু হলে ওরা এটা পিচ করেন, আদাব বলে, তো ওইটা আপনি করেন। আপনি দেখছেন হিন্দু নাম, ওইটা বলে দেন, দেখবেন তার আপনার প্রতি একটা অ্যাট্রাকশন বেড়ে যাবে। আপনি সালাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু একটা ধর্মের প্রতি আরেকটা ধর্ম সম্মান দেখাইতেই পারি, এটাতে কোনো সমস্যা নেই। তো ওই জায়গা থেকে আপনি সালামও দিতে পারেন, আপনি ওর ধর্মের বিষয়টাও বলতে পারেন। আমি সবসময় সালামই দিই, হিন্দু হোক মুসলমান হোক, সব জায়গাতে আমি সালামই এড করি। না কেন বলবো না? হ্যাঁ এটা তো দেয়, ওইটাতে আমি বলতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইটা সমস্যা না, এটা জাস্ট আমি বললাম যে আপনার আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কেমন হওয়া দরকার। ঠিক আছে, আমরা ওই ধর্মীয় বিষয়ে না যাই, ধর্মের বিষয়ে ধর্ম জায়গায় থাকুক, মার্কেটিং এর বিষয়ে মার্কেটিং এ থাকুক। এটা একটু বেশি কন্ট্রাডিকশন জিনিসপত্র। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো ক্লায়েন্টের মেসেজ দিবেন, ক্লায়েন্টের মেসেজগুলো কিন্তু ভাই আসলে হাতে ধরে দেখানোর কোনো কিছু নাই। মানে লেখা 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 মেসেজ দেখানোর কোনো কিছু নাই। প্রতিটা ক্লায়েন্টের জন্য প্রতিটা ক্লায়েন্টের বিহেভিয়ার অনুযায়ী আপনার মেসেজ দিতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট মেসেজ, টেমপ্লেট মেসেজ পাঠানো যাবে না। প্রথমবার টেমপ্লেট মেসেজ পাঠাইতে পারেন, কিন্তু আপনি বারবার বারবার টেমপ্লেট মেসেজ পাঠাই দিতেছেন, মানে সে জিজ্ঞেস করতেছে ভাই কাপড়ের কোয়ালিটি কেমন হবে, আপনার কাছে একটা টেমপ্লেট মেসেজ করা আছে যে বাটিকের কোয়ালিটি এমন, সিল্কের কোয়ালিটি এমন, মানে আপনার যত কাপড় আছে সবগুলোর কোয়ালিটি আপনি একটা টেমপ্লেট মেসেজ বানায় রাখছেন, আপনি এটা পাঠাই দিচ্ছেন, হবে না। হাই লাগলে ওইটা চলে যাবে, অটো চলে যাবে, এটা দেখাবো কিছুক্ষণ পরে দেবো অটোমেশন কেমনে করে। তো ওইরকম করা করলে হবে না। আপনি যখন ক্লায়েন্টের মেসেজ দিয়েছে, ক্লায়েন্ট আপনার যখন মেসেজ দিয়েছে, আপনার রেসপন্স রেট কমানোর জন্য একটা অটো মেসেজ পাঠাইতে পারেন। কিন্তু পরবর্তী সময়ে সে যখন আপনার দ্বিতীয়বার মেসেজ করবে, বা যদি ওই অটোমেটেড মেসেজের পরে সে যদি আপনার মেসেজ না করে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওরে আবার রিচ করেন যে আসসালামু আলাইকুম স্যার, অমুক পেজে আপনাকে স্বাগত, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, বা আপনি কোন প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন। বুঝতে পারছি? তো ওইরকম করে আপনি যখন ওরে ইয়ে করবেন, দেখবেন সে রিপ্লাই করতেছে। একটা কিন্তু আরেকটা বিষয় আছে ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকে যদি কোনো প্রোডাক্ট কিনতে আসে কেউ, যদি তার ব্রেনে থাকে যে আমি এটা ফেসবুকের কোনো একটা পেজ থেকে কিনবো, ধরেন হইতে পারে মাউস, কারণ সে চাইতেছে তার ৩-৪টা এরকম মাউস সেল করে, এরকম সেলার তার পরিচিত আছে, সে কিন্তু টানা ৩-৪ রে একসাথে মেসেজ দিবে, কারণ তার মাথাতে কি আছে, সে মাউস কিনবে। কারণ আপনি যদি মেসেজ রিপ্লাই না দেন, আপনার যে কম্পিউটার আছে সে কিন্তু মেসেজ রিপ্লাই দিয়ে দিবে। আপনি যদি মেসেজ রিপ্লাই না দেন, সে দিল, সে রিপ্লাই দিয়ে যদি সে মানে তারে কনভিন্স করতে পারে, সে নিয়ে গেল না। এদিকে ফ্যাক্টরটা কি হলো, ফ্যাক্টরটা হলো রেসপন্স রেট। আপনি যদি রেসপন্স রেট বাড়ায় দেন, আপনার যে কম্পিটিটর আছে সে আপনার সেল নিয়ে যাবে। আর রেসপন্স রেট যদি আপনার কম থাকে, আপনার সেলটা আপনি রাখতে পারবেন। এদিকে আবার কাহিনী আছে, রেসপন্স রেট ঠিক আছে, প্রাইসিং ঠিক নেই, তখন আবার খেলা হবে, তখন আবার আপনার হয়ে যাবে, আপনার কম্পিটিটর যে আছে তার কাছে চলে যাবে। আপনি যখন প্রাইসিং করবেন, প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝা আপনার প্রাইসিং করতে হবে। আপনার কম্পিউটার কত প্রাইসে সেল করতেছে, আপনি কত প্রাইসে সেল করবেন, আপনার কোয়ালিটি কেমন, আপনার কম্পিউটারের কোয়ালিটি কেমন, ক্লায়েন্টের ওই জিনিসটা বুঝাইতে হবে। ক্লায়েন্টের ওই জিনিস বুঝাবেন কেমনি যে আমার কম্পিউটার থেকে আমার কোয়ালিটি ভালো। ভিডিও কন্টেন্ট সবচেয়ে ভালো হয়ে হচ্ছে ভিডিও কন্টেন্ট। আপনি ভিডিও কন্টেন্ট করে দিবেন, সে কন্টেন্ট দেখো, কন্টেন্ট দেখে সে আপনার মেসেজ দিবে। সে তখন আর আপনার জিজ্ঞেস করবে না, ভিডিও যখন দেখা যাবে তখন আর আপনার ওই যে ইনবক্সে যায় জিজ্ঞেস করবে না যে ভাই এইটা যে আমি নিতেছি এটার কোয়ালিটি কেমন, কারণ সে আগে থেকে ভিডিও দেখে আসছে। ভিডিওতে আপনি বলেছেন যে তার কোয়ালিটি, আপনার কোয়ালিটি কেমন আর অন্য মানুষের কোয়ালিটি কেমন। ভিডিওতে কোনো ব্র্যান্ড তো আর অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কথা বলে না যে ওই অমুক ব্র্যান্ডের কোয়ালিটি খারাপ, এই জিনিস তো বলে না। শুধু নিজের নিজের ব্র্যান্ডের যে কোয়ালিটি আছে ওই ব্র্যান্ডের কোয়ালিটি নিয়েই কথাবার্তা বলে। তো আপনি নিজের নিজের ডোল নিজে পিঠা দিচ্ছেন, সে আর দ্বিতীয়বার আপনার জিজ্ঞেস করবে না। সে কি কমিউনিকেশন করবে, ভাই আমার এই কাপড়টা দরকার বা এই জিনিসটা আমার দরকার, প্রাইস কত, আপনি বলেন প্রাইস এত, সে নিলে নিল, নাইলে শেষ। যদি নেয় তাহলে কথা আগাবে, যদি না নেয় সে কথা শেষ। কিন্তু কথা শেষ মানে এই না যে কথা শেষ, সারা জীবনের জন্য কথা শেষ, আপনি ওরা আবার রিটার্গেট করেন।
যে স্যার একটা ডিসকাউন্ট দেন, যে স্যার আপনি এই প্রোডাক্টটা কিনতে চাইছেন, বর্তমানে আমাদের পেজ থেকে, পেজের নাম লেখেন, পেজ থেকে ধরেন 10% বা 20% আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি, আপনি কি কিনতে আগ্রহী কিনা, দেখবেন তখন আপনার সেল। এটা রিটার্গেটিং বলে আমরা, অর্গানিক রিটার্গেটিং। পেইড মার্কেটিংও, পেইডেও আমরা রিটার্গেট করতে পারি, কিন্তু এটা হচ্ছে অর্গানিক রিটার্গেটিং। আমার এরকম অনেকগুলা পরিচিত ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি কাজ করছি আগে বা বর্তমানেও করতেছি, তারা এ পর্যন্ত স্টিল নাও তারা ফেসবুক অ্যাডে একটা পয়সাও খরচ করেনি, কিন্তু তারা কয়েক লাখ টাকা সেল করে প্রতি মাস। ঠিক আছে, আর এর ভিতরে বিশ্বাস করলে মানে বিশ্বাস হবো কিনা আমি জানি না, মানে আমার বয়সী আমার একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, তার কিওয়ার্ড ওই যে প্ল্যানেট এসারে ভালো বড় সড়ো একটা দোকানও আছে। প্রথমে আসছিল হচ্ছে আপনার ওই যে কি জানি বলে সাতটার অপোজিট একটা ইয়ে আছে না, আনন্দ সিটি, আনন্দ সিটি ছিল, এখন নতুন করে নিছে প্ল্যানেট এসার। তার গ্রোথ হয়েছে দেখে তো সে প্ল্যানেট এসার নিছে, গ্রোথ না হলে তো সে নিতে পারতো না, ঠিক না? তো ওই জায়গা থেকে আপনার অর্গানিক মার্কেটিং অনেক ভালো সাপোর্ট দেয়। আপনি যদি চান যে অ্যাড করে কাজ করবেন, অ্যাড করে কাজ করতে পারেন, কিন্তু অ্যাড যদি আপনি একবার ধরে যান, আপনার অ্যাড অফ করে দিবেন, আপনার সেল শেষ। অর্গানিক যদি আপনি গ্রো করতে পারেন, আপনার এই সেল জীবনে ডাউন হবে। ডাউন হবে না বলতে এরকম না যে জীবনে ডাউন হবে না, একটু ডাউন হলেও এটা আবার গ্রো করা যাবে। আপনি বুঝতে পারবেন অর্গানিক্যালি যখন আপনি কাজ করবেন, আপনি ফেসবুকের অ্যালগোরিদম বুঝবেন, আর যখন পেড নিয়ে কাজ করেন তখন আপনি ফেসবুকের পেড অ্যালগোরিদম বুঝবেন। বুঝতে পারছেন? তো প্রথম দিকে নিজেদের যে পেজগুলো আছে এগুলোতে অর্গানিক কাজ করেন, অ্যাড ফ্যাড চালানোর কোনো দরকার নাই, নিজেদের পেজের ভিতরে অর্গানিক কাজ করেন। অর্গানিক কাজ করে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন দেখবেন যে অর্গানিকটাও বাড়তেছেন, পেইডটাও বাড়তেছেন। আর পেইডের যে বিষয়টা আছে, অ্যাডের যে বিষয়টা আছে, অ্যাড দেখবেন যে আপনারা অ্যাডে হাফেজ হয়ে যাবে, মানে অ্যাডস ম্যানেজার যেটা আছে ওটাতে আপনারা হাফেজত্ব অর্জন করবেন, এটা ইনশাল্লাহ, এটা শিওর। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওইরকম ভাবেই করা হবে। কিন্তু অর্গানিক যে বিষয়টা আছে, অর্গানিক বিষয়টা ভাই আমি যদি আপনার বাইটটা খাওয়াইও দিই, অ্যাডস ম্যানেজার আমি বাইটটা আপনারা খাওয়াই দিতে পারবো, কিন্তু অর্গানিকের যে বিষয়টা আছে আমি বাইটটা খাওয়াই দিলেও আপনারা করতে পারবেন না, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন জিনিসটা, তত বেশি আপনি বুঝতে পারবেন, আপনি তত বেশি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটার কারণে এরকম হয়েছে, আমি এই জিনিসটা আবার অ্যাপ্লাই করে দিই, যে আবার কাজ করে কিনা। যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে আসলে কাজ করে জিনিসটা, মানে এটারে এক্সপেরিমেন্ট করতে হয়। যারা দেখবেন অর্গানিক নিয়ে কাজ করে, অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করে, তাদের দেখবেন প্রাইস অনেক হাই। যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে তাদের প্রাইস কিন্তু এত হাই না, তো অর্গানিক মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের সর্বোচ্চ ক্লায়েন্ট হয় 5টা থেকে 7টা। তারা ওই 5টা 7টা ক্লায়েন্টের কাজ করতে গেলে তারা একটা টিম লাগানো লাগে, কারণ এত পরিমাণে রিসার্চ করতে হয়, এত পরিমাণে এক্সপেরিমেন্ট করতে হয়, করতে করতে হয়তো এক্সপার্ট হয়ে যায় তারা, কিন্তু তাদের তারপরে এক্সপেরিমেন্ট করতে হয়, কারণ ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়, ওই জিনিসটা আপডেট করতে হয়। আমার কথা বুঝতে পারছি তো, অর্গানিকে বেশি ফোকাস দেন, আর অ্যাডের কাজ আছে অ্যাড টেড করেন। এবার দেখেন যে একটা অপশন আছে অটোমেশন, অটোমেশনে যদি আমরা ক্লিক করি, দেখবেন বিভিন্ন পেজের ভিতরে আপনারা যখন ক্লিক করেন, বিভিন্ন পেজে ক্লিক করেন না আপনারা, বা মেসেজ অপশনে ক্লিক করেন, মেসেজ অপশনে ক্লিক করলে টাস করে একটা মেসেজ চলে আসে, বা 3টা মেসেজ ওপেন, এই মেসেজগুলো কিভাবে ওপেন? অ্যাডের ভিতরে ক্লিক করলে তো এটা অ্যাডস ম্যানেজার থেকে আমরা অটোমেশন মেসেজ পাঠাই। আর দেখবেন যে অনেক সময় পেজের ভিতরে যখন যান, বিভিন্ন পেজে যেগুলোতে আপনি অ্যাড দেখা যান নাই, মানে অর্গানিক্যালি আপনি গেছেন, যাওয়ার পরে আপনি মেসেজ অপশনে গেছেন, মেসেজ অপশনে ক্লিক করার পরে আপনার 3-4টা মেসেজ দিছে, বা একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিছে, আপনি ওরা মেসেজ দিচ্ছেন হাই, বা কোনো একটা বড় কোনো একজন সেলিব্রিটির মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার হিরো আলমের মেসেজ দিচ্ছেন, ভাই আপনার সিনেমা অনেক ভালো লাগে, এবং অটোমেটিক্যালি রেসপন্স হয়েছে, থ্যাংকস ফর কানেক্টিং উইথ আস। এই যে অটোমেটেড রেসপন্স, এই অটোমেটেড রেসপন্সটা আমরা বলছি ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই যে বিষয়টা আছে এটা যদি আমরা একটু এডিট করি, আমাদের এদিকে কিছু রেডি করা আছে, এই কারণে এই জিনিসগুলো এদিকে আছে। আপনাদের তো এরকম থাকবে না, আপনাদের সবগুলো দেখবেন এই জায়গাতে, এই যে এগুলো সবগুলো হচ্ছে মেসেজ ট্যাবলেট। এই মেসেজ ট্যাবলেটগুলো আপনাদের যদি যেটা প্রয়োজন হবে আপনি এদিক থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে লোকেশন, আপনার লোকেশন যদি দেখাতে চান আপনি লোকেশনের জন্য নেবেন। আপনার আওয়ার কয়টা থেকে কয়টা আপনার অফিস খোলা থাকে, কয়টা থেকে কয়টা আপনার দোকান খোলা থাকে, এই জিনিসটা যদি আপনার থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার সাথে কানেক্ট হবে, কিভাবে কানেক্ট হবে এই জিনিসটা আপনি দিতে পারেন। আপনার কাস্টম কিওয়ার্ড, আপনি যদি কোনো স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে কাজ করেন, ওই কিওয়ার্ডগুলো কি, এই কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। এরপর হচ্ছে মানে কন্টেন্ট, আপনার মেসেজের ভিতরে যদি কোনো স্পেসিফিক কিওয়ার্ড কন্টেন্ট করতে হয়, ওই কন্টেন্টগুলো কি হবে বা কিওয়ার্ডগুলো কি হবে, এগুলো আপনি এদিকে দিয়ে দিবেন। আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, মানে আপনি যদি এরকম হয় যে আপনার কাছে লাস্ট লাস্ট এক সপ্তাহে 500 মেসেজ আসছে, ঠিক আছে, 500 মেসেজের রিপ্লাই করা তো সম্ভব না। 500 মেসেজের রিপ্লাই যদি করেন, 500 মেসেজের রিপ্লাই করতে গেলে আপনার কি করতে হবে, কিছু মেসেজ মিস হয়ে যাবে,
কিছু বলবেন? তো 500 মেসেজের রিপ্লাই আপনি করতে পারবেন না। যদি আপনি এই যে মেসেজটা আছে মানে অর্গানাইজ মেসেজটা আছে এটা অন করে রাখেন, আপনার একটা রিমাইন্ডার দিবে যে তুমি অমুক জনের মেসেজের রিপ্লাই দাও নাই। ফেসবুক আপনার রিমাইন্ডার দিবে যে অমুক ব্যক্তির মেসেজটা আপনি দেন নাই। কারটা কি বেঁচে গেছে? তো রিমাইন্ডারের যে বিষয়টা আছে অনেকটা ফেসবুকে আপনার একটা রিমাইন্ডার দিবে যে অমুক যে ব্যক্তি আছে ওর মেসেজের রিপ্লাইটা দেওয়া হয়নি। আমার কথা বুঝতে পারছেন? আপনার দিবে, হ্যাঁ। মানে বিজনেস এই যে মেটা সুইটটা আছে এই মেটা সুইটের ইনবক্সে আপনার একটা রিমাইন্ডার আসবে যে অমুকের মেসেজ দেওয়া বাকি। বুঝতে পারছেন? এবার দেখেন ইনস্ট্যান্ট মেসেজ আমি একটা দেখাই দিলে আপনার বাকি সবগুলো বুঝতে পারবেন। এবার এডিটে যাই আমরা। এডিটে গেলে দেখেন আপনারা প্রথমে কি বলছে চ্যানেল, মানে আপনি যে মেসেজটা ইনস্ট্যান্ট মেসেজটা দিবেন এটা কোন কোন জায়গায় যাবে, এটা কই যাবে, এটা মেসেঞ্জারে যাবে, এটা ইনস্টাগ্রামে যাবে, ফেসবুকের দুইটা পার্ট। এরপরে কি বলতেছে যে মেসেজ, এদিকের যে বিষয়গুলো আছে এগুলো না দেখলেও কোনো সমস্যা নাই, এগুলো আপনার কাস্টমারের কাছে এগুলো মেসেজ যাবে। এরপরে মেসেজ, আপনি যে মেসেজটা পাঠাতে দিচ্ছেন ইনস্ট্যান্ট যে মেসেজটা পাঠাতে দিচ্ছেন ওই মেসেজটা আপনার এদিকে লিখতে হবে। ওই মেসেজটা কি, প্রথমে কি লিখতে পারেন যে থ্যাঙ্কস, এরপর আমরা কি লিখছেন এই একটা নাম লিখছি না, এই নামটা আমরা কিভাবে লিখছি, আমি এটা কাইটা দিই কন্ট্রোল এক্স, ধরেন আমি এদিকে লিখলাম থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ইউ মেসেজ। এর আগে আমরা একটা জিনিস লাগাই হাই। এখন আপনারা যদি একটা মানুষ নাম ধরে ডাকে, ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা ইয়েতে আছেন, ক্লাসে আছেন, আপনি আপনার আপনি ওই ক্লাসে কেউ আপনার চিনে না, ওই ক্লাসের যে মানে যে লিড করবে সেও আপনার চিনে না, কিন্তু কোনো কারণে কোনোভাবে আপনার নামটা জানছে, জানার পরে আপনার ওই নামটা ধরে আপনার ডাক দিছে, আপনার একটু ভালো ফিল হবে না ওই ক্লাসের ভিতরে, আরে কারো তো কেউ চিনে না কিন্তু আমার তো নামটা ধরে ডাকছে, এরকম একটা ভালো ফিল হয় না? এস এম এস, এই যে মেসেজ আমরা করি, মেসেজের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যা যদি আপনি নাম ধরে তার মেসেজটা পাঠান, মানে পার্সোনালাইজ মেসেজ বলি আমরা এটা, যদি নাম ধরে মেসেজ পাঠান ওইটা মানে রিপিটেশন হওয়ার বা আপনার কনভার্সন হওয়ার সম্ভাবনা বাড়ে। বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা কিভাবে করি, এই যে দেখেন একটা সুন্দর একটা সাইন আছে না, সিম্বল আছে, একটু লাক্সারি টাইপের সিম্বল আছে, ওইটার ভিতরে ক্লিক করেন, এই লেখা আছে পার্সোনালাইজ ইউর মেসেজ, পার্সোনালাইজ ইউর মেসেজে ক্লিক করেন। এবার দেখেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফুল নেম আছে, এরপরে আছে ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিংক, ওয়েবসাইট, ফোন নাম্বার, মানে আপনি যেটা ধরে কাউন্ট কল করতে চান তারে ওটা ধরে আপনি কল করতে পারেন। আমরা এদিক থেকে সবসময় কি নেই, ফুল নেমটা নেই, আমরা ফুল নেম অফ রেসপন্ড কি রেপিটেন্স যেটা আছে, রিসিপেন্ট সরি রিপিটেন্সের যে বিষয়টা আছে এই জিনিসটা আমরা এদিকে সবসময় নেই, ফুল নেমটা নেবেন, হাফ নেমও নেবেন, ফার্স্ট নেমও নেবেন না, লাস্ট নেমও নেবেন না। ফার্স্ট নেম লাস্ট নেম নিলে কি হবে জানেন, তখন একটা মানে বাংলাদেশের মার্কেটে এই জিনিসটা বেশি হয়, বাইরের দেশের মার্কেটে এটা হয় না। বাইরের দেশের মার্কেটে দেখবেন যে ছোটরাও নাম ধরে রাখছে, বড়রাও নাম ধরে রাখছে, কোনো সমস্যা নেই, তারা এটা মাইন্ড করে না। কিন্তু বাংলাদেশের মার্কেটে আমি যদি মানে একটু নামটাও লিখি যে অমক, সে মাইন্ড করে যায়। তো ওই জায়গাতে ফুল নেম দেন যে হাই, এরপর নামটা আসলো, ফুল নেমটা আসলো, এরপর আপনি থ্যাংক ইউ বলেন, থ্যাংক ইউ বলার পর আপনার যে মেসেজটা আছে যে থ্যাংক ইউ ফর মেসেজিং আস, our our support team member will connect with you as soon as possible, লেখা আপনি মেসেজটা সেভ করে দিবেন। ধরেন এদিকে আমাদের যে আগের মেসেজটা ছিল ওই মেসেজটা যদি আমরা আনি, আবার এই মেসেজটা আমাদের ছিল না, এটা দেখেন ওই যে ইয়ার পার্ট ছিল ওই পার্টটা ডিসেবল হয়ে গেছে, এদিক থেকে আবার এটাকে কানেক্ট করি, এদিকে ফুল নেম করে দেই, ফুল নেম করে অ্যাড করে দিই, অ্যাড করে দিয়ে এদিকে একটা স্পেস চলে আসে, এদিকে একটা কমা দিয়ে দিই, তখন কি হবে, থ্যাঙ্কস এর পরে কমা পড়বে, কমার পরে এরপরে বাকি জিনিসগুলো আসবে। আমার কথা বুঝতে পারছি? বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আসবে, আসার পরে আপনি এদিকে কি দেখতে পারবেন, আপনি যে মেসেজটা করলেন ওই মেসেজটা এদিকে একটা প্রিভিউ দেখতে পারবেন। এটা আপনি আবার দেখতে পারবেন কোন জায়গায়, ইনস্টাগ্রামে, এই যে ইনস্টাগ্রাম প্রিভিউ, ভিউ ইন মেসেঞ্জার, আপনি যদি মেসেঞ্জারের ভিতরে দেন, আমার এদিকে আমার যে মেসেঞ্জারটা আছে ওই মেসেঞ্জারের ভিতরে কি হবে, একটা মেসেজ আসবে, ওই মেসেজটাতে আপনি দেখতে পারবেন যে এটা প্রিভিউটা কেমন হবে, যেহেতু মেসেঞ্জার লগ ইন নাই এই কারণে দেখাতে পারতেছি না, আমি দুঃখিত। কি হইলো, দিলাম টিপ একদিকে গেল আরেকদিকে।
আপনার শেয়ার অনেক সুন্দর। চোখ খুলতে পারতেছেন না? আমি এখন শেষ করে দেবো, চোখ খুলতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি ইমোজি অ্যাড করতে চান তাহলে ইমোজি ইমোজি অ্যাড করবেন। এটা যেহেতু একটু প্রফেশনাল মানে প্রফেশনাল একটা অর্গানাইজেশন, এদিকে আমরা ইমোজি ইমোজি অ্যাড করিনি। এরপর হচ্ছে আপনার এদিকে থেকে যেহেতু আমি কোনো চেঞ্জেস আনি নাই, এই কারণে আমার এদিকে সেভ চেঞ্জেসের কোনো অপশন নাই। আপনি যখন নতুন করে অ্যাড করবেন তখন আপনারা কি করতে পারবেন, এদিকে সেভ দিবেন, সেভ করলে সেভ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এই যে পুরো প্রসিডিউরটা, এই পুরো প্রসিডিউরে আপনার পুরো অটোমেশনটা করতে পারবেন। এখন প্রুফ ধরে ধরে তো আর সবগুলো দেখানো সম্ভব না, যেগুলো দেখানো সম্ভব ওইগুলো আমি বলতেছি। এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনার বিজনেসের কিছু কোশ্চেন থাকে না, যে আপনার প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট সেল করেন, আপনার প্রোডাক্টের প্রাইস কেমন, আপনার লোকাল শপ আছে কিনা, লোকাল শপ কোথায়, আবার এরপর হচ্ছে আপনার কয়টা থেকে কয়টা ওপেন থাকেন, এগুলোর জন্য আলাদা সেকশন আছে। তারপরেও অনেক সময় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে মানুষ এগুলো অ্যাড করে রাখে। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা, এটা অ্যাড হোক বা অ্যাড ছাড়া হোক, এটা ৩টাই শো করবে। মানে পেজের ভিতরে ৩টাই শো করবে, এর বেশি শো করবে না। আপনি যদি ১০টা দেন, ৩টা শো করবে, প্রথম ৩টা শো করবে। তো আপনি প্রথম ৩টার ভিতরে এমন কোশ্চেন রাখবেন যে ৩টা কোশ্চেন সবচেয়ে বেশি আপনারা আস্ক করবে, আপনার বিজনেসে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়। আমার কথা বুঝতে পারছি? তো ওই ৩টা কোশ্চেন দিয়ে আপনি এই জিনিসটা সাজাবেন। এখন ধরেন আপনি কাপড়ের বিজনেস করেন, তো কাপড়ের বিজনেসে কেমন কোশ্চেন হতে পারে, যে আপনি কি কি ধরনের কাপড় সেল করেন, ঠিক আছে, আপনার অমুক প্রোডাক্টের প্রাইস কত, যদি আপনি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের সেল করেন। এরপর হতে পারে আপনার কোনো ফিজিক্যাল শপ আছে কিনা বা লোকাল শপ আছে কিনা, এরকম ৩টা কোশ্চেন হতে পারে। এরকম করে আপনি সেট করে দেবেন। ৩টা কোশ্চেন আপনি কিভাবে সেট করবেন, এদিকে একটা অ্যাড করা আছে ধরে নেন, এরপরে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এরপরে ধরেন এদিকে আসলেন, কোশ্চেন লিখলেন, কোশ্চেন লেখার পরে আপনি এদিকে আপনার যে মেসেজ আছে আপনি মেসেজ লিখলেন, অবশ্যই কত ক্যারেক্টার, 500 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। বুঝতে পারছেন? এত বড় করে লেখা যাবে না, খুব ছোট করে লিখতে হবে, 500 ক্যারেক্টারের ভিতরে আপনার কমিউনিকেশন করে দিতে হবে। এরপরে আপনি যদি চান, আপনার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের ট্রাফিক নিতে পারেন, আপনি এদিকে ওয়েবসাইটের বাটন দিবেন, যে ধরেন ভিজিট ওয়েবসাইট, এদিকে লিখবেন ভিজিট ওয়েবসাইট। আর এদিকে আমরা যেহেতু বুঝতেছি ওয়েবসাইট ইউআরএল মানে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিব। তখন কি হবে, আপনার যে মেসেজটা গেছে ওই মেসেজের নিচে দিয়া লিঙ্ক থাকবে, ওয়েবসাইট লিঙ্ক থাকবে। তখন ক্লিক করলে এই যে ভিজিট ওয়েবসাইট লেখার উপরে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবে। আমার কথা ক্লিয়ার? এদিকে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে এমন না, আপনি না না কোশ্চেন, এটা মেসেজের সাথে যাবে, উত্তরের সাথে এটা যাবে। ক্লায়েন্ট শুধু মেসেজটা করবে, যদি ওই প্রশ্নটা তার প্রয়োজন হয় ও এটাতে ক্লিক করবে, ক্লিক করলে এদিকে যে উত্তরটা আপনি দিয়েছেন, এই জায়গাতে যে উত্তরটা দিয়েছেন আপনি, এই কোশ্চেনের যে উত্তরটা দিয়েছেন ওই উত্তরটা যাবে, উত্তরের সাথে যাবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, হইতে পারে এটা ফেসবুকের লিঙ্ক, এদিকে আপনি যে লিঙ্ক বসাবেন ওই লিঙ্কে নিয়ে যাবে। এটা ফেসবুকের লিঙ্ক হলে ফেসবুকের লিঙ্ক নিয়ে যাবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামে নিবে, ওয়েবসাইট হলে ওয়েবসাইট নিবে। আমার কথা বুঝতে পারছি? এরপরে আপনি যদি চান যে আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের একটা ছবি দেবেন, মানে ওই প্রোডাক্টের একটা ছবি অ্যাড করে দিবেন, তখন আপনি কি করবেন, এই যে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যেয়ে একটা ছবি অ্যাড করবেন, এদিকে ভিডিও দেওয়ার কোনো সুযোগ নেই, এদিকে আপনি স্টিল ইমেজ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? আর যদি মনে হয় যে কোশ্চেনের সাথে আপনি মানে কোশ্চেনটা ভালো লাগছে না, ডিলিট করে দিবেন, ডিলিট করে দেন। বুঝতে পারছি? কোনো কিছু মানে অসুবিধা হয়েছে বুঝতে? এরকম করে আপনি 10টা 20টা 30টা কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনার পেজে শো করবে 3টা। তো প্রথম যে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেন খুব চিন্তা ভাবনা করে দিবেন, যে আমার ক্লায়েন্টের কি প্রবলেম আছে, টপ 3টা প্রবলেম কি আছে, বা টপ 3টা কোশ্চেন কি আছে আমার বিজনেসে, ওই টপ 3টা কোশ্চেন যেটা আছে ওই টপ 3টা কোশ্চেনই আপনি এদিকে প্রথম 3 কোশ্চেন অ্যাড করবেন। এরপরে বাকি যেগুলো আছে এগুলো 4 থেকে শুরু করেন, এরপর যত দূর যাবেন। আমার কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? ওকে। এই অটোমেশন সেট করেও কিন্তু ইনকাম করা যায়, কিন্তু একটু ইনডেপথ আপনার একটু ডেভেলপিং সেন্স থাকা লাগে, এপিআই টেপিআই নিয়ে পড়ালেখা করতে হবে, এপিআই নিয়ে যদি আপনারা পড়ালেখা করতে পারেন তখন এই অটোমেশন নিয়ে কাজ করতে পারেন। কারণ সামনের যে সময়টা আছে দেখবেন এখনই কিন্তু অটোমেশনের মানুষ খুঁজে, অটোমেশন করতে পারে এরকম মানুষ খুঁজে। আজকে নেট প্রচন্ড ডিস্টার্ব করতেছে, বিরক্ত লাগতেছে, টিপ দিতেছি একটা যাইতেছে আরেকটা। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এটা গেল। অ্যাওয়ে কোশ্চেন, অ্যাওয়ে মেসেজ জিনিসটা কি, ধরেন আপনি অফিসে থাকেন বা আপনার অফিস আওয়ার হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা, এই সময়ের ভিতরে আপনারা অফিসে থাকেন বা এই সময়ের ভিতরে আপনারা সার্ভিস দেন, 5টার পরে আপনারা সার্ভিস দেন। এখন 5টা একে কেউ মেসেজ দিয়েছে,
তখন তারা একটা মেসেজ পাঠাবে যে উই আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, উই উইল অ্যাভেলেবল এট 9 am টু 5 pm। ঠিক আছে, এরকম করে সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিবে, এই মেসেজটা চলে যাবে। তখন কি হবে, ওর যদি আসলে সার্ভিসটা প্রয়োজন হয়, সে আগামী দিন 9টা থেকে 5টার ভিতরে আপনারা মেসেজটা করবে। আমার কথা বুঝতে পারছি? এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে কারা? বিভিন্ন কোম্পানির বড় বড় সি সুট লেভেলে যারা কাজ করে, সি সুট লেভেলের সিইও এক্সিকিউটিভ যারা আছে, তারা এই জিনিসটা ইউজ করে। বিজনেসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি না, সার্ভিসের ক্ষেত্রে আমরা তেমন ইউজ করি না, কারণ এনি টাইম আপনার সার্ভিস চাই, আমরা সার্ভিস দিতেই পারি। যদি এজেন্সি লেভেলের না হয়, সেক্ষেত্রে এজেন্সি লেভেলটা এটা ইউজ করতে পারে যে আমরা বর্তমানে অ্যাভেলেবেল নাই, আমরা এতটার থেকে এতটা অ্যাভেলেবেল থাকি। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। আর এগুলো একটু, এইগুলো যেরকম এগুলো সেম, জাস্ট দেখবেন, দেখে দেখে এগুলো সেট করবেন। আপনারা যে পেজগুলো করছেন না, ওটা বিজনেস সুইটে যাবেন, বিজনেস সুইট জায়গায় ইনবক্সে যাবেন, ইনবক্সের উপরে এই যে এই পার্টটা আছে, এই পার্টে হচ্ছে এই অটোমেশন লেখা থাকবে, অটোমেশন ক্লিক করে নেবেন। আপনাদের কাজ হচ্ছে এই যে হোম থেকে, এই যে হোম থেকে ইনবক্স পর্যন্ত যতগুলা পার্ট আছে, সবগুলা পার্টের ধৈরা 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 বোঝা। এই জায়গা থেকে যেহেতু আমি কন্টেন্ট পার্টটা দেখাই দিছি, আপনার প্ল্যানার পার্টটা দেখাই দিছি, আপনাদের যে পেজটা আছে ওইটার মেটা সুইট থেকে সবগুলা পোস্ট করা, যত পোস্ট করবেন ইন ফিউচারে, অন্তত আগামী ক্লাস পর্যন্ত আপনার কাজ হচ্ছে 15টা কন্টেন্ট স্কেডিউল করবেন। আগামী 15টা কন্টেন্ট, 30টা পারবেন নি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আপনার পেজ কি এটা আগে আমি জানি নাকি? আপনার পেজ যদি কাপড়ের পেজ, আপনি কাপড়ের অ্যাড চালাবেন বা কাপড়ের পোস্ট করবেন। যদি আপনার হয় গাড়ি, তাহলে আপনি গাড়ি নেবেন। আপনার যদি হয় ফানি, ফানি ভিডিও দিবেন, এটি তো কোনো ভিডিও পেজ না। যদি আপনার ইয়ে হয়, যদি আপনার এজেন্সি টাইপ কিছু হয়, তাহলে আপনি এজেন্সি টাইপ জিনিসপত্র দিবেন। এটা তো আপ টু ইউ, এটা তো আমার বিষয় না আপনি কি কন্টেন্ট দিবেন। কারণ আপনারা সবাই এজেন্সি পেজ খুলছেন, তো এজেন্সি পেজ যেহেতু খুলছেন, আপনারা ধরুন 30টা কন্টেন্ট নিলেন, আগামী 30 মানে আগামী 30 দিনের জন্য আপনি, আচ্ছা এই ডেট আমি ডিউরেশন বাড়াই দিই, স্কেডিউল করবেন, আমি এটার ডিউরেশন বাড়াই দিই, আগামী 30 দিনের জন্য আপনারা কাজ করবেন। ঠিক আছে, আগামী 30 দিনের স্কেডিউল করবেন আপনারা আগামী 2 ক্লাসের ভিতরে, আগামী 2 ক্লাস। ঠিক আছে, এটা আমি ফলো আপ করবো। আপনারা মানে আগামী 2 ক্লাসের ভিতরে আমার অন্তত 5টা কন্টেন্ট আপনার স্কেডিউলে দেখাইতে হবে, আর 5টা কন্টেন্ট আমার পেজের ভিতরে দেখাইতে হবে আগামী ক্লাসে। ঠিক আছে, মানে 10টা কন্টেন্ট আপনার, 10টা কন্টেন্ট রেডি করতে হবে, 5টা আমার স্কেডিউলে থাকবে, আর 5টা কই থাকবে আপনার পেজের ভিতরে থাকবে। আমার কথা বুঝতে পারছি? আর এর মাঝখানে এই হোম থেকে ইনবক্স পর্যন্ত যা আছে সবগুলা ধরে ধরে দেখবেন। যদি কিছু না বুঝেন, এরপরের ক্লাসে আইসা বলবেন যে এই জিনিসটা বুঝিনি। আমার কথা বুঝতে পারছি? একদম ধরে ধরে, কোনো কিছু যাতে বাদ না পড়ে। মানে আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন বা কোনো একটা এজেন্সিতে গেছেন, আপনি এটা নিয়ে বসছেন, সে আপনার কোনো একটা কিছু বলছে, আপনার মাথায় নাই যে এই জিনিস কই আছে, এই জিনিসটাতে না। আমার কথা বুঝতে পারছি? আপনি কোনো একটা জায়গাতে যদি কোনো মানে এইসব রিলেটেড কোনো এজেন্সিতে যদি কাজ করেন, ডিজিটাল এজেন্সি, আপনার এই জিনিস ইউজ করতেই হবে। বুঝতে পারছি? ম্যানেজমেন্টের টুল আপনার ইউজ করতেই হবে। ম্যানেজমেন্ট টুল ইউজ করা ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের 4টার ভিতরে ক্লোজ করে দেওয়ার ইয়েটা বেশি, আমি আজকের জন্য ক্লোজ করে দিতেছি। আপনার কাজ এতটুকুই, হোম থেকে ইনবক্স পর্যন্ত পুরোটা দেখবেন। এর মাঝখানে যত সেটিংস আছে, যত টুলস আছে, যত অপশন আছে, সবগুলো ধরে ধরে দেখবেন, কি কাজ করে এটা জানবেন। কোনো কিছু না বুঝলে গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন। যদি ওই দিকেও না বুঝেন, আমার কাছে জিজ্ঞেস করেন। বিষয় একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, তাহলে আজকে এখন মেইন বিষয়টা হচ্ছে, আমি তো আপনাদেরকে বলছিলাম যে একটু মানে ফোকাসটা বাইরের দিকে রাখতে। ঠিক আছে, বাংলাদেশে ফোকাস করেন, সমস্যা নেই, মানে 80-20 রেশিও করেন। যদি মনে করেন যে আপনার ইংলিশে স্ট্রং, আপনি ইংলিশে স্ট্রং, আপনার ইংলিশের তেমন কোনো সমস্যা নেই, তাইলে আপনি 50-50 করেন, হ্যাঁ 80-20 করেন। মানে 80% আপনি ইংলিশ করেন, মানে বাইরের দেশে ফোকাস করেন, 20% বাংলাদেশে ফোকাস করেন। আর যদি মনে হয় যে না আমার ইংলিশটা একটু ডেভেলপ করা দরকার আছে, তাহলে 50-50 করেন। বাংলাদেশে 50 রাখেন, বাইরেরটা 50 রাখেন। বুঝতে পারছেন? আর এর পাশাপাশি ইংলিশটাকে ডেভেলপ করেন। ইংলিশ কথা কইতে হবে একদম গ্রামারে আইএলস এর মতো, মানে ফ্লুয়েন্টলি কইতে হবে একদম, বা গ্রামার ধরে ধরে কইতে হবে এরকম না। কথা বুঝাইতে পারলে হইলো। আপনি ক্লায়েন্টের কথা বুঝলে হইলো, আর আপনার কথা ক্লায়েন্টে বুঝতে পারলে হইলো। ঠিক আছে, এর থেকে বেশি কিছুই না। আমার ইয়ে হলো যে আপনারা একটু বাইরের দেশে বেশি ফোকাস করেন, বাংলাদেশে কাজ পাবেন। বাংলাদেশে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লায়েন্ট ফাইন্ড করেন, আমরা তো মাত্র কোর্স শুরু করছেন, আপনার এমন কাজ পাবেন।
বিভিন্ন গ্রুপের ভিতরে আপনাদের কন্টেন্টগুলো লেখেন না, একটু ডিজাইনটা ঠিক করতে হবে। কন্টেন্ট তো দেখছেন ঠিক আছে, কিন্তু ডিজাইনটা যদি ঠিক করে বিভিন্ন গ্রুপের ভিতরে পোস্ট করেন, এবার হেরাই আপনারা মেসেজ দিবে যে ভাই আমার একটু কাজ করে দেন। ঠিক আছে, প্রথম কাজ আপনি অল্প টল্প কাজ করে দেন, অল্প টাকা কাজ করে দেন, সমস্যা নেই। তো যখন আপনি কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি ডিমান্ড বাড়াবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনার সাথে কথা এতটুকুই। কাজ হচ্ছে হোম থেকে ইনবক্স পর্যন্ত সব দেখবেন, 10টা কন্টেন্ট রেডি করবেন, 10টার ভিতরে 5টা কন্টেন্ট পোস্ট করবেন, 5টা কন্টেন্টের দইরা 5টা কন্টেন্ট পোস্ট করে দিন না, 5টা 5 টাইমে পোস্ট করবেন, বা 5টা, যেহেতু মাঝখানে একদিন আছে, ওই একদিনের ভিতরে আপনার হিসাব করে 5টা কন্টেন্ট পোস্ট করবেন বা স্কেডিউল করবেন, আর 5টা স্কেডিউল করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আজকের ক্লাসটা আমরা শেষ করে দিই।